আমাদের আজকের গল্প ভালোবাসার ছোঁয়া। কলমে সুমিত সান্যাল। দুই প্রজন্ম ধরে পলাশ আর বীরেশ্বরের পরিবারের সম্পর্ক। পলাশের বাবা আর বীরেশ্বরের বাবা সহপাঠী বন্ধু ছিলেন। দুজনার অর্থনৈতিক অবস্থায় বিশেষ তফাৎ ছিল না। পলাশের বাবা একটি সরকারি স্কুলের হেডমাস্টার ছিলেন, আর বীরেশ্বরের বাবা ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সুনন্দার বাবা বীরেশ্বরের বাবার বন্ধু ছিলেন। তিনি কলকাতার নাম করা শিল্পপতি। তিনি বন্ধুর কাছে তার ছেলেকে চেয়ে নিয়েছিলেন। তার মনে অনেক দিনের সুপ্ত বাসনা, বীরেশ্বরকে নিজের জামাই করা। বীরেশ্বরকে নিজের ডান হাত করে নিয়ে গিয়েছিলেন। বীরেশ্বর তার উৎপল কাকুর কাছে ব্যবসার খুঁটিনাটি শিখে নিচ্ছে, যদিও সে উৎপল কাকুর অভিসন্ধির কোনো আঁচ করতে পারেনি। সুনন্দা কোনোদিন বীরেশ্বরকে পাত্তাও দিত না। তার জন্য সে বাবার একজন কর্মচারী ছাড়া কিছু নয়। সে কারণেই বাবা যখন বীরেশ্বরের সাথে বিয়ের কথা তুললেন, সুনন্দা বেঁকেই বসেছিল। বিলেকে তোমার পছন্দ বলে আমাকেও তাকে পছন্দ করতে হবে, এর কোনো মানে হয় না। সুনন্দা প্রতিবাদ করেছিল। ও তোমার প্রিয় ছেলে, কিন্তু আমার জন্যে সে তোমার কয়েক হাজার কর্মচারীর একজন মাত্র। ও স্মার্ট ও বুদ্ধিমান, তার জন্য তুমি তাকে মোটা মাইনে দাও, ব্যাস মিটে গেল কথা। তাকে তুমি তোমার উত্তরসূরি করতে চাইছো, সেটা অ্যাবসার্ড। আমি তো চেয়েছিলাম তুমি ব্যবসার খুঁটিনাটি শিখে নাও, তুমি রাজি হওনি। বাবা যুক্তি দেওয়ার চেষ্টা করলেন। না, ওই সব বিজনেসের কচকচানি আমার ভালো লাগে না। তুমি যা কিছু করো, বেচে দাও, যাকে চাও দিয়ে দাও। তবে আমার ব্যবসা পশ্চিম বাংলার অর্থনীতির এক অংশ। হাজার হাজার পরিবারের অন্নসংস্থান হয় তাতে। আমি সেটা তুলে দিতে পারি না। বাবা মেয়েকে বোঝাবার চেষ্টা করলেন, মেয়ে রাজি হয়নি। কয়েক মাস পরে উৎপল গোস্বামীর মারাত্মক হার্ট অ্যাটাক হলো। বেশ কিছুদিন জমে মানুষের টানাটানি। ঘরে থমথমে উদ্বেগ আশঙ্কার অবস্থার মধ্যেই উৎপল আবার একবার মেয়ের কাছে কাতর প্রার্থনা করলেন। সুনন্দার বাবাকে কষ্ট দিতে চায়নি। সে বীরেশ্বরের সাথে বিয়েতে মত দিয়েছিল। বিয়ের পরেও সুনন্দার স্বামীকে নিজের যোগ্য মনে করত না। সে প্রকারান্তরে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করাও ছাড়েনি। সে বীরেশ্বরকে পাত্তাই দিত না। তবে সুনন্দা স্বামীকে দূরে ঠেলে দিতে পারেনি। বীরেশ্বরের মতো সুপুরুষ মানুষের একটা আকর্ষণ আছে। প্রায় 2 বছরের মাথায় তাদের একটি মেয়ে হয়েছিল। শীঘ্রই সুনন্দা সমূর্তি ধারণ করেছিল। শিশু কন্যাকে ঝি চাকর আয়াদের ওপর ছেড়ে সুনন্দা বেরিয়ে পড়ে পার্টি, আড্ডা, দেখুন এই সমাজসেবা, এইসব নিয়েই সে মেতে থাকে। উৎপল ভেবেছিলেন সন্তান হলে মেয়ে সংযত হবে, দায়িত্বশীল হবে। তিনি দেখছেন সুনন্দা নিজের সন্তানকে নিজের মতো করে গড়ে তুলছে। রাগে ক্ষোভে অশান্তি নিয়ে বিনিদ্র রজনী যাপন করছেন তিনি। একদিন হঠাৎ উৎপল ঘুমের মধ্যে হার্টফেল করে মারা যান। সুনন্দার মা মেয়ের বিয়ের কয়েক মাস পরেই মারা গিয়েছিলেন। বীরেশ্বর উৎপল গোস্বামীর ব্যবসা আর নিজের মেয়েকে সামলাবার চেষ্টাও করেছে। ব্যবসার খুঁটিনাটি সে শ্বশুরের কাছে শিখে নিয়েছিল, তাতে খুব একটা বেগ পেতে হয়নি। কিন্তু ওদের মেয়ে মায়ের ধাঁচে গড়ে উঠেছে। সে স্বাধীন চেতা, কিছুটা উদ্ধত, একরোখা, নারীসুলভ কোমল ভাবের কণামাত্র নেই শ্রীমন্তীর মধ্যে। বীরেশ্বর ছোটবেলা থেকে তার বন্ধু পলাশের ছেলে অনিন্দকে পছন্দ করে। হয়তো সে কারণেই শ্রীমন্তী সব সময় অনিন্দকে নিয়ে ঠাট্টা তামাশা করে। বীরেশ্বরের মনে আছে, একবার তিনি মেয়েকে স্কুলে পৌঁছাতে গেছেন। সেদিন শ্রীমন্তীর জন্মদিন। ওর ক্লাসে শুধুমাত্র সেই গাড়িতেই স্কুলে যায়। বীরেশ্বর দেখেছেন, অনিন্দ সেই সময়টা প্রতিদিন গেটের সামনে দাঁড়িয়ে থাকে। আজ শ্রীমন্তী ক্লাসে সবার জন্য চকলেট নিয়ে এসেছে। বীরেশ্বর আলাদা করে একটা চকলেট এনেছেন অনিন্দর জন্য। শ্রী, এই নাও, এই চকলেটটা অনিন্দকে দাও, ওকে বিকেলে আমাদের বাড়িতে আসতে বলো। শ্রীমন্তী একবার বাবার দিকে তাকালো। সে চকলেট নিয়ে অনিন্দকে দিতে গেল। বীরেশ্বর তাকিয়ে রয়েছেন। এই যে অনিন্দ, আমি তোর জন্য চকলেট এনেছি, আজ আমার জন্মদিন। শ্রীমন্তী চকলেটটা এগিয়ে দিল। অনিন্দ এক গাল হাসি নিয়ে হাত বাড়াতে শ্রীমন্তী সেটা ছেড়ে দিল। চকলেটটা মাটিতে পড়ে গেল। শ্রীমন্তী হেসে গড়িয়ে পড়ল। নিষ্পাপ বালকের 2 চোখ জলে ভরে উঠেছে। বীরেশ্বর ছুটে আসলেন। তুমি কি করলে এটা? এটা ভীষণ অন্যায় শ্রী, সরি বলো। বীরেশ্বর বিরক্ত কণ্ঠে বললেন।
সরি সরি বাবা, আমি একটু মজাই করছিলাম। শ্রীমন্তী নিজের ব্যাগ থেকে একটা চকলেট বের করে অনিন্দর হাতে দিল। হ্যাপি বার্থডে। অনিন্দ মাথা নিচু করে চলে গেল। অনিন্দ সেদিন শ্রীমন্তীর বাড়ি যায়নি। পলাশ অনেক বুঝিয়েও তাকে রাজি করতে পারেননি। দুজনে একসাথে বড় হচ্ছে। অনিন্দ লেখাপড়ায় অনেক এগিয়ে থাকে, যদিও শ্রীমন্তী খুব একটা পিছিয়ে থাকে না। বীরেশ্বর আশা করেছিলেন বয়সের সাথে তার মেয়ের স্বভাব পাল্টাবে, কিন্তু সেটা হয়নি। সুনন্দা মেয়েকে সব সময় আগলে রাখে, তার ভুল ত্রুটি অন্যায় সমর্থন করে। শ্রীমন্তীর অহংকার নাকুচু ভাব একটুও পাল্টায়নি। বীরেশ্বর মেয়েকে বোঝাবার চেষ্টা করেন, স্ত্রীকে সাবধান করেন, কিন্তু কোনো ফল হয়নি। অনিন্দ মাধ্যমিক পরীক্ষায় মেরিট লিস্টে 7ম স্থান পেয়েছিল, উচ্চ মাধ্যমিকেও 5ম। জয়েন্টে সে খুব ভালো ফল পেয়েছিল। সে ইঞ্জিনিয়ারিং পড়বে যাদবপুর বিশ্ববিদ্যালয়। পলাশ সেখানে ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রফেসর। দুটো পরীক্ষায় শ্রীমন্তী কোনো রকমের 1ম শ্রেণী পেয়েছিল। সে ইংরাজি সাহিত্য আর সমাজ বিজ্ঞান নিয়ে বিয়ে পড়বে। কলেজে ঢুকেও তার অনিন্দকে নিয়ে ঠাট্টা তামাশা করা কমেনি। সেদিন শ্রীমন্তীর জন্মদিন। লাঞ্চের সময় ইউনিভার্সিটির ক্যান্টিনে সে সকলকে সিঙাড়ার চা খাওয়াবে। অনিন্দকে ঢুকতে দেখে শ্রীমন্তীর বন্ধুরা হৈ হৈ করে উঠল। অনিন্দ এসেছে, অনিন্দ এসেছে। এই যে অনিন্দ, আজ শ্রীমন্তীর জন্মদিন, ও সকলকে সিঙাড়ার চা খাওয়াচ্ছে, চলে এসো, একজন ডাকল। শ্রীমন্তী একটা প্লেটে 2টো সিঙাড়া আর 1 কাপ চা নিয়ে অনিন্দর দিকে এগিয়ে গেল। এই নাও। না, ইচ্ছা নেই। হ্যাপি বার্থডে। অনিন্দ গম্ভীর মুখে এক কোণায় গিয়ে বসেছে। শৈশবের আঘাত সে ভোলেনি। তুমি এখনো আমার ওপর রেগে আছো? কবেকার ঘটনা, আমি তো সরি বলেছিলাম তোমাকে। শ্রীমন্তী গভীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। না না, সে কথা নয়। তুমি আমাকে পছন্দ করো না, আমার জানতে বাকি নেই শ্রীমন্তী। অনিন্দ দূরে এক কোণায় গিয়ে বসল। আমি এখানে বসতে পারি অনিন্দদা? মল্লিকা অনিন্দর টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। দুজনে পরস্পরকে চেনে, যদিও দুজনার পড়াশোনার বিষয় আলাদা। গত বছর মল্লিকা বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের অনুষ্ঠানে একটা নাটকে অনিন্দর সাথে অভিনয় করেছিল। হ্যাঁ হ্যাঁ, বসো না মল্লিকা। অনিন্দ মৃদু হেসে বলল। মল্লিকা একটা প্লেটে অনেকগুলো গরম গরম আলুর চপ নিয়ে এসেছে। অনিন্দ আলুর চপ খেতে ভালোবাসে, সে জানে। সাথে লেবু চা। নাও খাও। মল্লিকা প্লেটটা এগিয়ে দিল। অনিন্দ একটা আলুর চপ তুলে নিল। আমিও যোগ দিতে পারি তোমাদের সঙ্গে? অবিনাশ একটা প্লেটে চিকেন চাপ নিয়ে এসেছে। অবিনাশ মল্লিকার বন্ধু। সেই সূত্রে অনিন্দর সাথেও তার পরিচয়। 3 জন গল্প করতে করতে খাওয়া শুরু করলো। একসাথে পড়তে পড়তে বছর গড়িয়ে যায়। অনিন্দ, মল্লিকা আর অবিনাশের সম্পর্ক গভীর হয়ে উঠেছে। শ্রীমন্তী সেটা লক্ষ্য করেছে। সে এখন আর অনিন্দকে নিয়ে হাসি ঠাট্টা করে না। অনিন্দ গোপনে শ্রীমন্তীকে ভালোবাসে। শ্রীমন্তীর মনেও কি তার ছোঁয়া লেগেছে? সুনন্দার জ্ঞানোদয় হয়েছে যখন একদিন হঠাৎ তার সাংঘাতিক স্ট্রোক হলো। বেশ কিছুদিন জমে মানুষের লড়াই চলল। বীরেশ্বর তার সমস্ত শক্তি দিয়ে সব রকম যোগসূত্র কাজে লাগিয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত স্ত্রীকে বুকে করে রেখেছে। সুনন্দার ফাড়া কেটেছে, সে বাড়ি ফিরেছে, কিন্তু তার নিম্নাঙ্গ অবশ হয়ে গেছে। সে কোনো দিন নিজের পায়ে হাঁটতে পারবে না। সুনন্দা একেবারে ভেঙে পড়েছিল। তুমি আমাকে কেন বাঁচালে গো? এইভাবে বেঁচে থাকার কি কোনো মানে আছে? সুনন্দা কেঁদে পড়ে বলল। তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো নন্দা? কি নিয়ে থাকবো আমি? বীরেশ্বর স্ত্রীকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। সেদিন স্বামী স্ত্রী অনেকক্ষণ পরস্পরকে জড়িয়ে ধরে কেঁদেছে। দুজনার জীবন আমূল পাল্টে গেছে। সুনন্দার জন্য অনেকগুলো নার্স আয়া বাড়িতে রাখা হয়েছে। ডাক্তার নিয়মিত এসে সুনন্দাকে দেখে যান, কিন্তু সে স্বামীকে চোখে হারায়। তুমি আমাকে ছেড়ে যেও না গো, আমি শেষ সময় যেন তোমাকে দেখতে পাই। সেদিন বীরেশ্বর ঢুকতেই কেঁদে উঠেছিল। আমাকে আমাদের ব্যবসাটাও তো দেখতে হবে। আমাদের মেয়ে তো ব্যবসাটা দেখলো না। পরে একদিন বীরেশ্বর স্ত্রীকে বলল, সবাই কি ব্যবসা পারে? ব্যবসা তোমার মেয়ের ধাতে নেই। যদি একটা যোগ্য মানুষের মতো মানুষ পাওয়া যেত, মেয়েকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারতাম আমরা। সুনন্দা বলে। তাই তো আমার চিন্তা। আচ্ছা, তুমি তোমার বন্ধু পলাশদা বলো না?
ওর ছেলেকে আমার বেশ ভালো লাগে। ছেলেটা সপ্রতিভ, বুদ্ধিমান, কিন্তু পরিমার্জিত, রুচিশীল, ধৈর্যবান। আমাদের মেয়ের জন্য একেবারে যোগ্য ছেলে। সুনন্দা বললেন। কথাটা তুমি মন্দ বলনি নন্দা। আমার মনেও যে কথাটা আসেনি তা নয়। ছেলেটা ঠিক তার বাবার মতো হয়েছে। এমটেকে প্রথম, IIM থেকে MBAতে সে টপ হয়েছে। গতকালই রেজাল্ট বেরিয়েছে। ও আমার ব্যবসাটা ঠিক সামলাতে পারবে। আমি পলুকে বলে রেখেছি। বিয়ের প্রস্তাব যদিও দেওয়া হয়নি। বীরেশ্বর বললেন। সেটাই এবার বলো, নইলে ওই ছেলের চাকরির অভাব হবে না, মেয়েরও না। তা ঠিক, কিন্তু এটাও ঠিক অনিন্দ তোমার মেয়েকে ভালোবাসে আমি জানি। কিন্তু তোমার মেয়ের মতিগতি বোঝা ভার। বীরেশ্বর বললেন। তুমি কথা বলো পলাশদার সাথে, আমি শ্রীর সাথে কথা বলবো। ঠিক আছে, আমি কালকেই যাব পলাশের সাথে দেখা করতে। বিকেলে তুমিও না হয় যেও আমার সাথে ওদের বাড়ি। কথা মতো বীরেশ্বর পলাশের সাথে তার কলেজে গিয়ে দেখা করলেন। সন্ধ্যার সময় তারা যাবে ওদের বাড়ি। এ কি, তুমি এত সব খাবার দাবার মিষ্টি নিয়ে আসলে? স্বামীকে অনেকগুলো প্যাকেট হাতে নিয়ে ঢুকতে দেখে নবনীতা বললেন। হ্যাঁ, বীরেশ্বর আর সুনন্দা আসছে, পলাশ বললেন। হঠাৎ? নবনীতা স্বামীর দিকে তাকিয়ে বললেন। তোমরা তো জানো বিলের স্ট্রোক হয়েছিল দিন কয়েক আগে। সুনন্দা তো এমনিতেই চলতে ফিরতে পারে না, হয় হুইল চেয়ার নয় ক্রাচ। সুনন্দারও তো স্ট্রোক হয়েছিল, পলাশ বললেন। দুজনেই মেয়েকে নিয়ে চিন্তিত, যদি ওদের কিছু হয়ে যায়। শ্রীমন্তীর কি হবে বাবা? অনিন্দ তখনই ঘরে ঢুকেছে। সে জুতো খুলে সোফায় বাবার পাশে এসে বসল। টাকা পয়সার অভাব নেই, এত বড় ব্যবসা। তা ঠিক, কিন্তু মা বাবার মন। পলাশ বললেন। তখনই দরজায় টুংটাং ঝংকার। অনিন্দ এগিয়ে গিয়ে দরজা খুলল। সুনন্দার হুইল চেয়ার নিয়ে বীরেশ্বর মজুমদার দাঁড়িয়ে আছেন। আরে এসো এসো বীরেশ্বর, আসুন বৌদি। অনিন্দ দুজনকে প্রণাম করল। এসো বাবা, এখানে বসো আমার কাছে। আজকে আমরা বিশেষ করে তোমার সাথে দেখা করতেই তো এসেছি। বীরেশ্বর অনিন্দকে টেনে নিজের কাছে বসিয়ে নিলেন। হ্যাঁ, তুমি সেটাই তো কলেজে আমাকে বললে, ব্যাপারটা বুঝিনি। বেশি কথাও হয়নি তোমার সাথে, পলাশ বললেন। হ্যাঁ দাদা, আমরা যে কথা বলতে এসেছি সেটা ওখানে বলা যেত না। সুনন্দা স্বামীর দিকে তাকিয়ে বললেন। অনিন্দ কিছুটা আঁচ করেছে, কিন্তু সে কিছু বলল না। আমার কিছুদিন আগে একটা বড় ফারাক আছে, ওকে তো দেখছো। এবার আমার চিন্তা বেড়ে গেছে। বীরেশ্বর কথা শুরু করলেন। আমার যদি কিছু হয়ে যায়? আরে না না, অনেক দিন বাঁচবে তোমরা, পলাশ বললেন। হ্যাঁ হয়তো, কিন্তু জীবনের কোনো নিশ্চয়তা নেই। তাই আমি চাইছি বাবা, তুমি আমার ব্যবসা আর আমার মেয়ের দায়িত্ব গ্রহণ করো। বীরেশ্বর বললেন। আমি তো তোমাকে ছোটবেলা থেকেই দেখছি, তুমি পারবে। ঠিক আছে কাকু, আমি আপনার কাছ থেকে ব্যবসার খুঁটিনাটি জেনে নেব, শিখে নেব। কিন্তু শ্রীমন্তী? কেন বাবা, তুমিও তো ওকে ছোটবেলা থেকে জানো। তোমরা একই জায়গায় লেখাপড়া করেছো, যদিও তোমাদের পড়ার বিষয় ভিন্ন ভিন্ন ছিল। সুনন্দা তার হুইল চেয়ার অনিন্দর কাছে নিয়ে আসলেন। হ্যাঁ তা ঠিক কাকিমা, আমি বলেই দিই, আমি ওকে ভালোবাসি, অনেক দিন ধরে ভালোবাসি। কিন্তু ও আমাকে তার যোগ্য মনে করে না। বারে বারে ও সেটাই প্রকাশ করছে, সবার সামনেও করেছে। অনিন্দ সবার দিকে দৃষ্টি ঘুরিয়ে বলল। আমি আপনার কাছে অবাধ্য হব না কাকু, আমি আপনার সাথে কাজ করব। কিন্তু শ্রীমন্তী আমাকে চায় না, ও পছন্দ করে না আমাকে। অনিন্দর চোখে সহসা জল চলে আসলো। সবাই অবাক। ও এত ভালোবাসে শ্রীমন্তীকে? কিছুক্ষণ সবাই নীরবে চেয়ে রয়েছে। এটাই ওর দুর্ভাগ্য বাবা। শ্রী কাঁচ আর হীরের মধ্যে তফাৎ করতে শিখল না। কিন্তু আমি চাই না আমি নিজের জীবনে যা ভুল করেছি আমার মেয়েও সেই ভুলটা করুক। আমি আমার স্বামীকে কখনো তোয়াক্কা করতাম না। ও চুপ করে আমার অন্যায় সহ্য করে গেছে, তাই তো ভগবান আমাকে শাস্তি দিয়েছে। সুনন্দার চোখে জল চলে এসেছে। থাক না শুনু, তুমি কিছু করনি। বীরেশ্বর এগিয়ে এসে স্ত্রীর কাঁধে হাত রাখলেন। আমি কি বলি, ওরা দুজনে একবার দেখা করুক, কথা বলুক। তোমরা স্ত্রীকে বলে রেখো, ওর মত জানাটাও তো দরকার, পলাশ বললেন। পরের শনিবার পলাশ সপরিবার বীরেশ্বরের বাড়িতে আমন্ত্রিত। সেদিন সন্ধ্যা তারা বীরেশ্বরের বাড়িতে উপস্থিত। সুনন্দা বড় রকম আয়োজন করেছেন। আরে এসো এসো পলাশ, আসুন বৌদি। বীরেশ্বর সাদরে বন্ধুর পরিবারকে সোফায় এনে বসালেন। শ্রীমন্তী আজ শাড়ি পরেছে। অনিন্দ মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে।
সুনন্দা সেটা লক্ষ্য করেছে। যাও শ্রী, অনিন্দকে তোমার ঘরে নিয়ে যাও, সুনন্দা মেয়েকে বললেন। এসো। শ্রী এগিয়ে এসে একটা হাত অনিন্দর দিকে বাড়িয়ে দিল। সে একবার সবার দিকে তাকিয়ে শ্রীমন্তীর হাত ধরে তার সাথে চলল। বিশাল শ্রীমন্তীর বিশাল ঘর, দামি আসবাবপত্রে সাজানো। বসো। শ্রী একটা সোফা দেখিয়ে বলল। দামি চামড়ায় মোড়া সোফা। অনিন্দ সেখানেই বসল। তুমিও বসো। শ্রী নিঃসংকোচে তার পাশে বসেছে। অনিন্দ আস্তে করে শ্রীমন্তীর একটা হাত নিজের হাতে তুলে নিল। তুমি জানো নিশ্চয়ই আমরা আজ কেন এসেছি? হ্যাঁ, আমার সাথে তোমার বিয়ের কথা বলতে, শ্রী হেসে বলল। হ্যাঁ, কাকু কাকি গত সপ্তাহে আমাদের বাড়িতে গিয়েছিলেন, সেখানে এই কথাটা তুলেছিলেন ওনারা। আমি বলেছিলাম কোনো কিছু ঠিক করার আগে আমি একবার তোমার সাথে কথা বলতে চাই, তোমার মতের একটা দাম আছে। অনিন্দ গভীর দৃষ্টিতে শ্রীমন্তীর দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, মা আমাকে বলেছে। দেখো, আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি, বেশ কাছ থেকে চিনি। তোমার পরিবারের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক। বাবা তোমাকে পছন্দ করে, আমিও তোমাকে অপছন্দ করি না, তাই যুক্তিযুক্তভাবে আমাদের দুজনার সম্পর্ক হতেই পারে। শ্রী বলল। বিয়ে তো আর যুক্তিতর্ক দিয়ে হয় না শ্রীমন্তী। আমি খোলাখুলি বলছি, আমি তোমাকে ভালোবাসি। কেন ভালোবাসি তার কোনো কারণ নেই, কিন্তু সেটা বড় কথা নয়। তুমি কি চাও সেটা দেখতে হবে। শ্রীমন্তী কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল অনিন্দর দিকে। ঘোর লাগা সেই দৃষ্টি। আমিও তোমাকে পছন্দ করি অনিন্দ, তুমি ভালো। হ্যাঁ, আমি তোমায় বিয়ে করব। শ্রীমন্তী অনিন্দর হাতের ওপর হাত রেখেছে। অনিন্দর মুখ উদ্ভাসিত হয়ে উঠল। তাহলে চলো মা বাবাদের বলি গিয়ে। দাঁড়াও, আমার কিছু কথা আছে। অনিন্দ শ্রীমন্তীর দিকে তাকিয়ে আছে। আমি যা চাই না তুমি সেটা নিয়ে জোড়াজুড়ি করবে না। আমি কথা দিলাম শ্রী, স্বামী স্ত্রীর সম্পর্ক তো ভালোবাসার। তোমার ইচ্ছা অনিচ্ছা, তোমার মর্যাদার সম্মান করা আমার কর্তব্য। স্বামী স্ত্রী সমান সমান, আমি সেটা মানি। আমি কোনো কিছুতে তোমাকে বাধা দেব না। আমরা সহযাত্রী সমপর্যায়ের সাথে চলেছি, এটাই মোট কথা, আসল কথা। অনিন্দ আবেগের সাথে শ্রীমন্তীর হাত চেপে ধরেছে। থ্যাংক ইউ, চলো যাই। দুজনে পরস্পরের হাত ধরে ড্রয়িং রুমে ফিরেছে। কী রে, কথা হলো? মা তার হুইল চেয়ার নিয়ে মেয়ের দিকে এগিয়ে আসলেন। হ্যাঁ মা, আমরা বিয়ে করব। শ্রীমন্তী অনিন্দর মা বাবাকে প্রণাম করল। আজ বীরেশ্বর আর সুনন্দা তাদের একমাত্র মেয়েকে বেশ সাজিয়ে গুজিয়ে বিয়ে দিয়েছেন। বীরেশ্বর জামাইকে একটা দামি বিদেশি গাড়িও দিতে চেয়েছিলেন। গাড়ি কেনাও হয়ে গেছে। পলাশ আর অনিন্দ রাজি হয়নি। তুমি যৌতুক দিতে চাইছো বীরেশ্বর? আমাদের সম্পর্ক এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। পলাশ আহত কণ্ঠে বললেন। না না, যৌতুক না পলাশ। এই বিয়েটা মিটে গেলে অনিন্দ তো আমার বিজনেস সামলাবে, যেমন কথা হয়েছিল। তখন তো ওর গাড়ি লাগবে। চৌরঙ্গীর অফিস, সল্টলেক অফিস, ব্যারাকপুরের ফ্যাক্টরি, কত জায়গায় যেতে হবে ওকে। বীরেশ্বর যুক্তি দিলেন। আপনার তো আগেই অনেকগুলো গাড়ি রয়েছে, আমি কাজের জন্য তার মধ্যে একটা ব্যবহার করব। অনিন্দ বলল নিজের বাবার সামনে। শ্রীমন্তীর বাবাকে বাবা বলতে অনিন্দর বাধো বাধো লাগছিল। বেশ, তাই করো বাবা। তোমার শ্বশুরমশাই না হয় ভুল করে কি ভেবে একটা গাড়ি কিনেই ফেলেছে, তুমি যদি একটু ব্যবহার করো তাহলে ওর ভালো লাগবে। সুনন্দা আবেগের সুরে বললেন। সবাই নিরুত্তর। স্বামীর সাথে গাঁটছাড়া বাঁধা হয়ে শ্রীমন্তী শ্বশুরবাড়ি চলল। বউভাত সারা হয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত বিয়ে বাড়ি ভাড়া করে রিসেপশন দেওয়া হলো। একমাত্র ছেলের বিয়েতে কোনো অভাব রাখতে চান না পলাশ। আজ অনিন্দ আর শ্রীমন্তীর ফুলশয্যা। বুকের স্বপ্ন আর শরীরে অজানা শিহরণ নিয়ে অনিন্দ নিজের ঘরে এলো। তাদের ফুলশয্যায় বিছানা ফুলে ফুলে সাজানো হয়েছে। হার্টের আকারের দুটি বালিশ, তার উপরে রজনীগন্ধার দুটি মালা। ঘরে ধূপের সুবাস ছড়িয়ে রয়েছে। ঘরে ঢুকেই অনিন্দ হোঁচট খেল। শ্রীমন্তী আগেই নববধূর সাজ পোশাক ছেড়ে একটা পাতলা হাতকাটা নাইটি পরে নিয়েছে। অনিন্দ মৃদু হাসল। তুমি তো দেখছি আগেই সাজ পোশাক পাল্টে নিয়েছ। আমি শাড়ি টাড়ি পরে শুতে পারি না, ঘুমই আসবে না আমার। শ্রীমন্তী বলল। বেশ, তোমার নিজের ঘরে তোমার যা কিছু পড়লে সুবিধা হয় তুমি তাই পড়বে। অনিন্দ বলল। তুমি শুয়ে পড়ো। অনিন্দ তার নববধূকে বিছানায় আহ্বান করল। সরি, আমার তোমাকে বলা হয়নি, আমি কারোর সাথে শুতে পারি না, শ্রীমন্তী বলল। অনিন্দ অবাক। আজ ফুলশয্যাটাতে কি বলে তার পরিণীতা। আসলে 4 বছর বয়স থেকে আমার একা শোবার অভ্যাস। মা একেবারে কচি বয়স থেকেই অভ্যাস ধরিয়েছে। এখন এমন অবস্থা হয়েছে, কখনো কোনো কারণে কেউ যদি আমার পাশে শোয়
আমার সারা রাত ঘুম হয় না। আমার নির্দিষ্ট ঘর, নির্দিষ্ট বিছানা চাই। তুমি কিছু মনে করো না প্লিজ। অনিন্দ বাকরুদ্ধ। তার সকল স্বপ্ন নিমেষে চুরমার হয়ে গেছে। অনিন্দ ঘরে চারিদিকে তাকিয়ে দেখল, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানার উপর থেকে একটা বালিশ তুলে নিল। ঘরে একদিকে একটা রিক্লাইনার, অনিন্দ সেটাই গা এলিয়ে দিল। তোমার ঘরের সাথে বোনাস রুম নেই? যেমন আমার ঘরের সাথে একটা অ্যাটাচ সাইড রুম রয়েছে, তুমি দেখেছো নিশ্চয়ই। তার স্বামী সারা রাত সোফায় বসে কাটাবে, শ্রীমন্তীর খারাপ লাগছে। না, স্ট্যান্ডার্ড ফ্ল্যাট বাড়িতে ওইসব থাকে না। অনিন্দ একটা চাদর তুলে নিল। ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব, গুড নাইট। হ্যাঁ, একটা রাতের ব্যাপার, শ্রীমন্তী বলল। পরদিন দুজনে তাদের হানিমুনের জন্য রওনা হলো। পলাশ নিজের সামর্থ্যের বাইরে গিয়ে উটিতে একটি বড় হোটেলে দুজনার জন্য হানিমুন সুইট ব্যবস্থা করেছেন। দুজনে তাদের ঘরে এসে পৌঁছেছে। ঢুকেই একটা বসার ঘর, সেখানেই খাবার টেবিল, টিভি, ভিতরে বিশাল শয়নকক্ষ, বিশাল খাট, তাতে একটা ফুলের তোড়া। বিছানার মাঝে ফুল দিয়ে লেখা রয়েছে জাস্ট ম্যারিড, সুইট ড্রিমস। নিজের সুটকেস ঘরে রেখে দুজনে বেড়াতে বেরিয়ে পড়ল। বিয়ের মরশুম চলছে, চারিদিকে হানিমুন জুটি হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে। আকাশে বাতাসে ভালোবাসা। অনেক ফটোগ্রাফার ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হানিমুন জুটিগুলো স্বপ্নমাখা চোখে নানা ভঙ্গিমায় ফটো তোলাচ্ছে। শ্রীমন্তী আর অনিন্দ এক পাশে দাঁড়িয়ে দেখছে। অনিন্দ আর চোখে একবার তার নবপরিণীতাকে দেখে নিল। অনিন্দ কিন্তু তার নবপরিণীতার হাত ধরেনি, দুজনে পাশাপাশি হাঁটছে, কিন্তু নীরব। অনিন্দ মাথা নিচু করে হাঁটছে। গতকালের ঘটনা তার পাঁজর গুড়িয়ে দিয়েছে। ও আমাকে চায় না, আমাকে পছন্দ করে না, তবে ও কেন আমাকে বিয়ে করলো? এই তোমার কি হয়েছে? হঠাৎ শ্রীমন্তীর ডাকে অনিন্দর চিন্তায় ছেদ পড়ল। অমন মাথা নিচু করে অত কি ভাবছ? কি সুন্দর জায়গা, কি সুন্দর পরিবেশ। ক্ষণিকের জন্য অনিন্দর মুখটা করুণ হয়ে উঠল। পর মুহূর্তে সে নিজেকে সংবরণ করেছে। না, কিছু না, এই একটু। অনিন্দ হাসল। চলো। দুজনে উটি শহরের সব থেকে উঁচু জায়গায় চলে এসেছে। অনেক লোকজন সেখানে এসে দাঁড়িয়ে আছে। অদ্ভুত স্নিগ্ধ মধুর পরিবেশ। অনেক দম্পতি পরস্পরকে জড়িয়ে ধরেছে। শুধুমাত্র শ্রীমন্তী আর অনিন্দ একধারে পৃথক পৃথক দাঁড়িয়ে রয়েছে। চলো যাই। অনিন্দর গলার কাছে জ্বালা জ্বালা করছে। শূন্যতা যেন তাকে গ্রাস করছে। তারা রাতের খাবার সেরে ঘরে এসেছে। শ্রীমন্তী আবার তার হাতকাটা হানিমুনের নাইটি পরে নিয়েছে। অনিন্দ সেদিকে না তাকিয়ে সামনের ঘরে আসলো। সামনের ঘরে বিশাল সোফা, সে আগেই দেখে গেছে। সেটা নিচের দিক থেকে টানলে বিছানা হয়ে যায়। ভিতরে কয়েকটা বালিশ, চাদর রয়েছে। ঘরে আরামদায়ক তাপমাত্রা। তোমার ঘরের টেম্পারেচার ঠিক আছে তো? ভিতরে বেডরুমের দরজায় দাঁড়িয়ে অনিন্দ জিজ্ঞাসা করল, যেন এটা তার সীমানা। শ্রীমন্তী মাথা নাড়ল। গুড নাইট। অনিন্দ সামনের ঘরে এসে আলো বন্ধ করে শুয়ে পড়ল। শ্রীমন্তী অনেকক্ষণ নিজের খাটে বসে রইল। ধীর পায়ে সে সামনের ঘরের দরজায় এসে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে রইল স্বামীর দিকে। পরের কয়েকটা দিন এভাবেই কেটে গেছে। দুজনে একসাথে আছে, তারা একসাথে ঘোরাঘুরিও করে, একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে উটির দোকানে দোকানে ঘুরে বেড়ায়। অনিন্দ তার নববধূর জন্য উপহার কেনে। বাজারে অনেক ফুলের দোকান। কিছু কিছু স্বামীরা তাদের নববিবাহিতা স্ত্রীর জন্য ফুলের মালা কিনছে, বেনিতে সাজিয়ে দিচ্ছে। কেউ হয়তো একটা গোলাপ নিয়ে বউয়ের খোপায় গুজে দিল। অনিন্দ আর শ্রীমন্তীর মাঝে এক অদৃশ্য প্রাচীর সৃষ্টি হয়েছে। শ্রীমন্তী আমাকে দূরে ঠেলে দিয়েছে, কথাটা অনিন্দর বুকে গিয়ে বিঁধেছে। আগামীকাল তারা কলকাতায় ফিরছে। দুজনে তাদের সুটকেস গুছিয়ে নিয়েছে। দুজনে নীরবে সামনের ঘরে সোফায় এসে বসেছে। অনিন্দ বাবাকে ফোন করলো। বাবা, মা আছে কাছে? হ্যাঁ হ্যাঁ, এই তো, কথা বলবে। বাবার কণ্ঠস্বর শোনা গেল। না না, ফোনে স্পিকারটা অন করো। করছি। কি ব্যাপার, সব ঠিক তো? বাবার স্বরে উদ্বেগ। তোমরা তো কালকে সকালে ফিরছো, আমরা যাবো এয়ারপোর্টে। ঠিক আছে বাবা। শ্রী কিন্তু তার বাড়ি ফিরতে চায়। অনিন্দ গম্ভীর নিরুত্তাপ কণ্ঠে বলল। কেন? মা আতকে উঠল। কি হয়েছে? হানিমুনে গিয়ে তোরা ঝগড়া করেছিস? না না, ওই সব কিছু নয় মা। শ্রীমন্তী তার বাড়ি, তার ঘর ছাড়া থাকতে পারবে না। নিজের বিছানা ছাড়াও ঘুমাতে পারে না। অন্যদিকে যেন বাজ পড়েছে। ও যা চায় তাই হবে বাবা। ঠিক আছে বাবু, তুমিও বৌমার সাথেই যাবে। আমি বীরেশ্বরকে বলে রাখবো।
বৌমা যাতে ভালো থাকে তুমি তাই করবে। বাবা সংযত কণ্ঠে বলে ফোন কেটে দিলেন। শ্রীমন্তী মাথা নিচু করে ভাবছে, এটা কি ঠিক হচ্ছে? সে স্বামীকে দূরে ঠেলে দিচ্ছে। শ্রীমন্তী আর অনিন্দ কলকাতা বিমানবন্দরে বিমান থেকে নেমেছে। দুজনার মা বাবা তাদের নিতে এসেছেন। মালপত্র গাড়িতে তুলে দুটো গাড়ি বীরেশ্বরের বাড়ির দিকে রওনা হলো। পোশাক পাল্টে হাত পা মুখ ধুয়ে সকলে ড্রয়িং রুমে এসে বসেছে। আচ্ছা, এবার বলো কি হয়েছে তোমাদের? হানিমুনে কি এমন হলো শ্রী বাপের বাড়ি ফিরতে চাইল? সুনন্দা দুজনার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন। না না, হানিমুনে কিছুই হয়নি, উটিতে ভালোই কেটেছে কটা দিন। অনিন্দ শ্রীমন্তীর দিকে তাকিয়ে বলল। সে মাথা নিচু করে নীরবে বসে রয়েছে। শ্রীমন্তী একবার স্বামীর দিকে তাকালো। শ্রী খুব ভালো মেয়ে মা। বাবা, অনিন্দ নিজের মা বাবার দিকে তাকিয়ে বলল। তবে আজ হানিমুন যাওয়ার আগেই জেনেছি ও নিজের বিছানা ছাড়া ঘুমোতে পারে না। দুদিন আমাদের বাড়িতে সে ঘুমাতে পারেনি। কোনো কোনো মানুষের থাকে অমন অভ্যাস। ও কতদিন না ঘুমিয়ে থাকতে পারে, আবার প্রতিদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবে সেটাও তো ঠিক নয়। সহসা শ্রীমন্তীর গলার কাছে কি যেন দলা পাকিয়ে উঠছে, চোখ জ্বালা জ্বালা করছে। হ্যাঁ, তাই ঠিক হবে। তোমরা এখানেই থাকো, কাছেই তো রইলে। যখন খুশি চলে আসবে আমাদের কাছে, আমরাও আসবো। এখন তো আমরা সবাই এক। পলাশ কাষ্ঠ হাসি হেসে বললেন। কিন্তু তিনি স্পষ্টত আহত হয়েছেন, কারো বুঝতে বাকি রইল না। কিছুক্ষণ পরে পলাশ আর নবনীতা বিদায় নিয়ে চলে গেলেন। রাতে সবাই নীরবে খাওয়া দাওয়া সেরেছে। খাওয়ার পরে সবাই সোফায় এসে বসেছে। দু একটা সাধারণ কথা, তারপর বীরেশ্বর আর সুনন্দা নিজেদের ঘরে চলে গেলেন। শ্রীমন্তীর ঘরের সাথে লাগোয়া একটা সাইড রুম, অ্যাটাচ বাথরুম যদিও একটাই, সেটা শ্রীমন্তীর ঘর হয়ে যেতে হয়। বাইরে প্যাসেজের শেষে আরও একটা বাথরুম রয়েছে। অনিন্দ মনে মনে ঠিক করেছে সে শ্রীমন্তীর বাথরুম ব্যবহার করবে না। বীরেশ্বরের শোভার ঘর একতলায়। অনিন্দ নিঃশব্দে শ্রীমন্তীর বিছানা থেকে একটা বালিশ তুলে পাশের ঘরে চলে গেল। শ্রীমন্তী নিজের চিরপরিচিত খাটে এসে বসল। তার মন সহসা ভরে উঠল। তার দু চোখ ঝাপসা হয়ে উঠেছে। সে ধীর পায়ে একবার স্বামীর ঘরে এসে দাঁড়ালো। ঘর অন্ধকার। শ্রীমন্তী একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের খাটে এসে বসেছে। তার মন খা খা করছে। তোমার মেয়ের একই রকম বায়না, ও শ্বশুরবাড়িতে থাকতে পারবে না, স্বামীর সাথে থাকতে পারবে না। সেদিন রাতে বীরেশ্বর সুনন্দাকে বলছেন, হ্যাঁ, ও আমার মেয়ে বলে ওকেও আমার সব বদস্বভাবগুলো পেতে হবে। বিয়ের আগেও অনিন্দকে নিয়ে ঠাট্টা তামাশা করতো, অপদস্থ করার চেষ্টা করতো, আমি জানি। কিন্তু এখন অনিন্দর স্বামী, আমরা কি জোর করে বিয়ে দিয়েছি? পলাশকে নবনীতাকে দেখছিলাম আমি, দেখেই বোঝা যে ওরা অসন্তুষ্ট, আঘাত পেয়েছে। জানি না তোমার মেয়ে হয়তো নিজেকে স্পর্শও করতে দেয়নি। বীরেশ্বর চিন্তিত স্বরেই বললেন। আমার অহমিকার জন্য আমি নিজের জীবন নষ্ট করেছি, তোমার জীবন ছাড়খাড় করেছি। আমি চিরদিন আমার স্বামীকে কষ্ট দিয়েছি, তাই ভগবান আমাকে শাস্তি দিয়েছে। জানি না ওর কপালে কি আছে। সুনন্দা কাঁদতে শুরু করলো। না নন্দা, না, তুমি অমন ভেবো না, মন খারাপ করো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে। বীরেশ্বর স্ত্রীর মাথায় কপালে হাত বুলাতে আরম্ভ করেছে। সুনন্দা নীরবে কাঁদছে। পরদিন যখন শ্রীমন্তীর ঘুম ভাঙল, সে দেখল পাশের ঘর খালি। নিজের বালিশ চাদর অনিন্দ যথারীতি শ্রীমন্তীর ঘরে রেখে দিয়ে গেছে। সে বাথরুমে ঢুকে দেখল বাথরুম শুকনো। অনিন্দ এই বাথরুম ব্যবহার করেনি। হঠাৎ শ্রীমন্তীর মনটা খারাপ হয়ে গেল। বাথরুম সেরে নিচতলায় গিয়ে সে দেখল অনিন্দ তৈরি হয়ে সোফায় বসে শ্বশুরের সাথে গল্প করছে। শ্রীমন্তীকে দেখে অনিন্দ মৃদু হাসল। সুপ্রভাত। গুড মর্নিং। শ্রীমন্তী সবার দিকে তাকিয়ে বলল। জামাই তোর জন্য বসে আছে, বাথরুম সেরে নিয়েছিস তো? মা বললেন। টুম্পা, চাটা বসিয়ে দাও। সবাই ডাইনিং টেবিলে এসে বসেছে। নানা রকম খাবার, তাতে যেমন মাখন টোস্ট অমলেট রয়েছে, তেমনই রয়েছে বিশুদ্ধ বাঙালির পছন্দের চিরাচরিত লুচি আলুর তরকারির সাথে মোহনভোগ। তুমি জলখাবারে কি খেতে ভালোবাসো? জানি না, তাই আজ টুম্পা 2 রকমই ব্যবস্থা করেছে। সুনন্দা হেসে বললেন। আমার তেমন বাছবিছার নেই মা, যা পাই তাই খাই। বাড়িতে মা সকালে সাধারণত গরম গরম রুটি তরকারি বানায়, সাথে কলা। অনিন্দ বলল। আমার সোনার টুকরো ছেলে। সুনন্দা স্নেহ বিগলিত কণ্ঠে বললেন। সবাই এবার খাওয়ায় মন দিয়েছে। আমি অনিন্দকে বলছিলাম, গতকাল বিকেলেই তো ওরা হানিমুন থেকে ফিরল, 2-1 দিন না হয় একটু জিরিয়ে নিত, কিন্তু আজকেই যাবে।
বীরেশ্বর বললেন। না মানে বিয়ের সব পর্ব তো শেষ হয়েছে বাপি, এবার আমি নতুন কর্মজীবনে ঢুকতে চাই। ব্যবসার তো কিছুই জানি না আমি, অনেক কিছু শিখতে হবে, তাড়াতাড়ি শিখতে হবে। আপনার কাজের চাপ কমানো দরকার বাপি, মানসিক চাপও কমানো দরকার, আমি যেন তার যোগ্য হতে পারি। অনিন্দ শ্রীমন্তীর দিকে তাকালো। সহসা অনিন্দর চোখ চিকচিক করে উঠল। তুমি নিঃসন্দেহে যোগ্য বাবা, আমি জানি তুমি অবশ্যই পারবে। বীরেশ্বর অনিন্দর কাঁধে হাত দিয়ে বললেন। জলখাবারের পর শ্বশুর জামাই বেরিয়ে পড়ল। অনিন্দ কখনো শ্রীমন্তীর কাছে যাওয়ার চেষ্টা করেন, স্পর্শ করার তো কথাই নেই। তার স্থান শ্রীমন্তীর বিলাসবহুল শয়নকক্ষের লাগোয়া ছোট একটা ঘরে। একটা সিঙ্গেল খাট, একটা বালিশ, একটা চাদর। এসি শ্রীমন্তীর ঘরে, পাশের ঘরটাও একটু ঠান্ডা হয়। প্রয়োজন হলে মাথার ওপরে একটা ফ্যান আছে। শ্রীমন্তীর আয়া এই ঘরেই শুতো। প্রথম দিকে সুনন্দা তাকে মেঝেতে বিছানা করে শুতে দিত, পরে বীরেশ্বর এই ব্যবস্থা করেছিলেন। তবে অনিন্দ শ্রীমন্তীর মা বাবাকে এই ব্যবস্থার কথা জানতে দেয়নি। তার প্রতিদিন সকাল সকাল ওঠার অভ্যাস। প্রতিদিন ঘুম থেকে উঠে সে নিজের বিছানার চাদর টান টান করে গায়ে দেবার চাদর আর বালিশটা শ্রীমন্তীর ঘরে রেখে দেয়। মাঝে মাঝে সেটা শ্রীমন্তীর চোখে পড়ে, কিন্তু সে কিছু বলে না। সেটা কি তার মনে লাগে? শ্রীমন্তী আমাকে চায় না, ও আমাকে ভালোবাসে না, আমি ওর যোগ্য নই। কথাটা অনিন্দর বুকে বিঁধে রয়েছে। মাঝে মাঝে তার মন চঞ্চল হয়ে ওঠে। অসন্তোষ আর অতৃপ্তি যখন তার মন মস্তিষ্ক কথিত করে তোলে, অনিন্দ 2 দিনের জন্য বাবা মার কাছে চলে যায়। নিজের মা বাবাকেও অনিন্দ কিছু জানায়নি। আমাকে তো 2 বাড়ির মধ্যেই সামঞ্জস্য রাখতে হবে, অনিন্দ যুক্তি দেয়। অনিন্দ নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছে। সে মাঝে মাঝে শ্রীমন্তীর সাথে বাইরে বেরোয়। শ্রীমন্তী মাঝে মাঝে স্বামীর সাথে শ্বশুরবাড়ি যায়, শাশুড়ির সাথে ফোনে কথা বলে, কিন্তু কখনো রাত্রিবাস করে না। পলাশ অথবা নবনীতা সেই অনুরোধও করেন না। অনিন্দ এখনও আয়ার ঘরেই শোয়। রাতের অন্ধকারে সে শ্রীমন্তীর শরীরের ওপর স্বামীর অধিকার ছিনিয়ে নেয়নি। স্বামী স্ত্রীর মিলনের প্রথম শর্ত ভালোবাসা, পরস্পরের প্রতি গভীর অনুরাগ। আগামী সপ্তাহে অনিন্দ আর শ্রীমন্তীর বিবাহবার্ষিকী। সেদিন শুক্রবার। কাজ থেকে ফিরে সবাই ড্রয়িং রুমে সোফায় এসে বসেছে। চায়ের সরঞ্জাম চলে এসেছে। আজ শ্রীমন্তী অনিন্দর পাশে এসে বসেছে। হঠাৎ বীরেশ্বর একটা খাম অনিন্দর হাতে দিলেন। কি এটা বাপি? খামটা খুলতে খুলতে অনিন্দ বলল, দেখো। বীরেশ্বর রহস্য করে হাসলেন। আরে, ব্যাংককের প্যাকেজ। অনিন্দ খামটা শ্রীমন্তীর হাতে দিল। শ্রীমন্তীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তোমাদের প্রথম বিবাহবার্ষিকী, দিন কয়েক ঘুরে এসো তোমরা। কিন্তু বাবা, এখানে কত কাজ পড়ে রয়েছে। আপনি? কাজ তো চলবেই, আর আমি তো এখনো অপারগ হয়ে যাইনি। বীরেশ্বর অনিন্দর কাঁধে হাত দিয়ে বললেন। পরশু অনিন্দ আর শ্রীমন্তী ব্যাংকক রওনা হবে। শ্রীমন্তী উৎসাহের সাথে কেনাকাটা করছে। 2 বার অনিন্দকেও টেনে নিয়ে গেছে। সেদিন দুপুরে হঠাৎ অনিন্দ ফিরে আসলো। বেদনা ক্লিষ্ট মুখ, জামা কাপড়ে কাদায় মাখামাখি, মাথায় ব্যান্ডেজ, হাতে পায়ে ব্যান্ডেজ, পায়ে প্লাস্টার। ক্রাচ নিয়ে অনিন্দ গাড়ি থেকে নামলো। ড্রাইভারের কাঁধে ভর দিয়ে সে কোনোভাবে ঘরে ঢুকলো। সেই সময় ঘরে সুনন্দা ছাড়া কেউ ছিল না। মা, দাদাবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে। কাজের মেয়ে রমা ছুটে গিয়ে সুনন্দাকে খবর দিল। সুনন্দা ছুটে আসতে চাইল, রমা ছুটে এসে না ধরলে খাট থেকে পড়েই যেত। সুনন্দা রমার সাথে তার হুইল চেয়ার নিয়ে এসে দেখল ড্রাইভার অনিন্দকে সোফায় এনে বসিয়েছে। কি হলো বাবা? সুনন্দা চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন। কিছুই না, একটা উটকো অ্যাক্সিডেন্ট, অকারণেই। তারপর অনিন্দ সংক্ষেপে সুনন্দাকে ঘটনাটা জানালো। সেদিন অনিন্দ ব্যারাকপুরের ফ্যাক্টরিতে গিয়েছিল। দুপুরে একটু সময় ছিল, হাত ফাঁকা ছিল। তাই অনিন্দ ভাবল একটু গঙ্গার পাড় থেকে ঘুরে আসবে। তাদের ফ্যাক্টরির কাছেই গঙ্গা। সে হেঁটেই গিয়েছিল, সাথে কাউকে নিয়ে যায়নি। ফ্যাক্টরিতে আসলে সে প্রায় গঙ্গার ধারে কিছুটা সময় কাটায়। এখানে আসলে সে একটু শান্তি পায়। ফাঁকা বুকে, শূন্য বুকে একটু গঙ্গার শীতল শ্বাস ভরে নেয়। ওর মনের খবর কেউ জানে না, অনিন্দ জানতে দেয়নি কাউকে। গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ তার শরীরটা টলে উঠল। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। অনিন্দ তাড়াতাড়ি ফিরতে চাইল, হঠাৎ সে পা পিছলে পড়ে গেল। পুরনো ঘাটের ভাঙাচোরা সিঁড়ি, জলে পড়ে যাওয়ার আগে সে নিজেকে সামনে নিয়েছে।
কিছুক্ষণ তার হুঁশ ছিল না, তারপর সে আবার সচেতন হয়েছে। সারা শরীরে ব্যথা, নানা জায়গায় চোট লেগেছে, রক্ত ঝরছে, ডান পায়ে অসহ্য ব্যথা। বহু কষ্টে অনিন্দ নিজেকে ফ্যাক্টরির পিছনের গেটে নিয়ে এসেছে। ফ্যাক্টরির লোকজন ছুটে আসলো। সাহেবকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বয়স্ক সিকিউরিটি অফিসার অনিন্দকে দেখে বলল, বড় সাহেবকে ফোন করো। না না, কাউকে এখন ফোন করতে হবে না, কাউকে অযথা ব্যতিব্যস্ত করতে হবে না। এখন হাসপাতালে যাই, তারপর দরকার হলে আমি জানাবো। অনিন্দ বাধা দিল। ম্যাডামকে জানাবো স্যার? বললাম তো কাউকে জানাতে হবে না এখন। অ্যাম্বুলেন্স ডেকেছো? তখনই সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্স চলে এসেছে। অনিন্দকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা সবাই অনিন্দকে চেনে। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হলো। আপনার পায়ে একটা হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে স্যার, আমি প্লাস্টার করে দিচ্ছি। এখন দিন 7 চলাফেরায় একটু অসুবিধা হবে, বেশি হাঁটবেন না। পাটা একটু রেস্ট দরকার। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, কিনে নেবেন। এখন একটা টিটেনাসের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। ডাক্তার অনিন্দকে তার গাড়িতে তুলে দিলেন। কি বলছো? এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তুমি কাউকে জানালে না? সুনন্দা বললেন। না না মা, কিছুই হয়নি। শুধু শুধু কেন সকলকে ব্যতিব্যস্ত করব? আমি নিজের কেয়ার নিজেই নিতে পারি। তখনই বীরেশ্বর ছুটতে ছুটতে বাড়ি ঢুকলেন। অনিন্দর শেষ কথাটা তিনি শুনেছেন। হাসপাতাল থেকে ডাক্তার বীরেশ্বরকে খবরটা দিয়েছিলেন। আমার কিছু বলার নেই বাবা, আমরাই তোমাকে যথাযথ মর্যাদা দিইনি। নিজের দুঃখ কষ্টের খবর তুমি আমাদের জানাতে চাওনি। বীরেশ্বর ব্যথিত কণ্ঠে বললেন। শ্রীমন্তী খবর পেয়ে চলে এসেছে। না না বাবা, আপনারা শান্ত হন, আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। শ্রীমন্তী স্বামীর পাশে এসে বসেছে। আমি যাই, নোংরা জামা কাপড়গুলো পাল্টাই। শ্রীমন্তী সাথে যেতে চাইল। না, আমি যেতে পারবো, ডোন্ট ওয়ারি। অনিন্দ ক্রাচে ভর দিয়ে এক পা করে সিঁড়ি বাইতে লাগলো। শ্রীমন্তী ছল ছলে চোখে তাকিয়ে রইল। রাতে অনিন্দ কিছু খেলো না। সুনন্দা জোর করে গরম দুধে হলুদ মিশিয়ে অনিন্দকে খাওয়ালেন। ডাক্তার অনেক রকম ওষুধ দিয়েছেন তাকে, সেগুলোও খাওয়ালেন। তুমি আজকে ওই ঘরে শুয়ো না গো, এই ঘরেই থাকো না আজকে। শ্রীমন্তী অনুনয়ের সুরে বলল। থ্যাঙ্কস, আমি ঠিক আছি শ্রীমন্তী। আমি তোমার বিছানায় শুলে তোমার ঘুম হয় না। তাছাড়া শরীরে নানা জায়গায় ব্যান্ডেজ, তোমার বিছানা নোংরা হয়ে যাবে, রক্তের দাগ, ওষুধের দাগ লেগে যাবে। বাট থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন। গুড নাইট। অনিন্দ নিজের ঘরে চলে গেল। সেদিন রাতে নিজেদের বিছানায় শুয়ে শুয়ে বীরেশ্বর আর সুনন্দা দুজনেই চিন্তামগ্ন। তারা বুঝছে মেয়ে জামাইয়ের সম্পর্ক স্বাভাবিক নয়, কেউ কিছু বলছে না। কখন ঘুমিয়ে পড়েছে তারা। পরদিন সকালে অনিন্দর একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। রাতে ব্যথার ওষুধের সাথে বোধহয় কিছু ঘুমের ওষুধও ছিল। বীরেশ্বর সকালে দেখতে এসে একটু অবাক হয়েছিলেন যে অনিন্দ সেদিন আলাদা ঘরে শুয়েছে। শ্রীমন্তী তার কোনো সদুত্তর দিতে পারেনি। এতদিন অনিন্দই প্রতিদিন সবার আগে উঠে পড়ে। বাবা, তুমি অথবা মা এসে আমাকে নিয়ে যেতে পারবে? ঘুম থেকে উঠেই অনিন্দ বাবাকে ফোন করলো। কেন, কি হলো? বাবা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন। তেমন কিছু না বাবা, আমার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। মা ছুটে এসেছেন, ফোনটা কেড়ে নিলেন স্বামীর কাছে। অনি অনি অ্যাক্সিডেন্ট? কিসের অ্যাক্সিডেন্ট? কি করে হলো? কোথায় হলো? না না মা, তুমি ব্যস্ত হও না, আমি ঠিক আছি, ডাক্তার দেখিয়েছি, সব ঠিক আছে। দিন কয়েক তোমার কাছে থাকতে চাইছি। হঠাৎ অনিন্দর কণ্ঠস্বর করুণ হয়ে উঠল। আচ্ছা, আমরা যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে মা বাবা চলেও এসেছেন। বীরেশ্বর একটু চকিত হলেন। আরে এসো এসো পলাশ, আসুন বৌদি, তোমরা খবর পেয়ে গেছো? হ্যাঁ। কোথায় অনি? বীরেশ্বর দুজনকে অনিন্দর ঘরে নিয়ে গেলেন। অনিন্দকে ছোট ঘরটাতে দেখে মায়ের একটু খটকা লেগেছে। বন্ধুর মুখে তারা অনিন্দর অ্যাক্সিডেন্টের ঘটনাটা শুনলেন। নবনীতার দু চোখ জলে ভরে উঠেছে। আপনারা চিন্তা করবেন না বৌদি, আমি স্পেশালিস্ট ডাক্তার ডেকেছি, এখনই এসে পড়বে। ডাক্তার আসলেন। উনি ঠিক আছেন, এখন 2 সপ্তাহ একেবারে বিশ্রাম। ডাক্তার চলে গেলেন। শুনলে তো, আমি সব ব্যবস্থা করব। 24 ঘন্টার নার্স আয়া বলে দেব, চলে আসবে। বীরেশ্বর বন্ধুকে আশ্বস্ত করতে চাইলেন। আমরা তো ওকে নিয়ে যেতে এসেছি বিলে। অনি এই জন্যই তো আমাদের ডেকে নিয়ে এসেছে, পলাশ বললেন। বীরেশ্বর যেন আকাশ থেকে পড়লেন। শ্রীমন্তীর অপরাধীর মতো মাথা নিচু করে আছে। না না, কেন? তোমরা কেন কষ্ট করবে? আমার তো সব ব্যবস্থা ঠিক করাই আছে। বীরেশ্বর বন্ধুকে বোঝাতে চাইলেন।
অনিন্দ, না বাপি, আমি বলছি আমি অনেক দিন থেকেই ভাবছিলাম মায়ের কাছে যাওয়া হয় না কতদিন। কাজের ব্যস্ততার মধ্যে এমন আটকে পড়েছিলাম, ঠাকুর যখন ওই ব্যবস্থা করেই দিলেন তাহলে যাই, মায়ের কাছে থেকে কিছুদিন আসি। পলাশ আর নবনীতা ছেলেকে নিয়ে চলে গেলেন। বীরেশ্বর আর সুনন্দা ভৎসনার মুখে তাকিয়ে রয়েছেন মেয়ের দিকে। কিছুক্ষণ পরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বীরেশ্বর নিজের ঘরে চলে গেলেন। সুনন্দা তার হুইল চেয়ার ঠেলে বারান্দায় চলে গেলেন। শ্রীমন্তী নীরবে তাকিয়ে রইল। তার বুক ঠেলে কান্নার রোল বেরিয়ে আসতে চাইছে। সে চট করে বাথরুমে ঢুকে গেল। অনিন্দ সেবার 3 সপ্তাহ ছিল মায়ের কাছে। মা অনেক চেষ্টা করেছেন ছেলের পেট থেকে গোপন কথা বের করতে, পারেননি। শ্রীমন্তী প্রতিদিন স্বামীর কাছে যায়, কিন্তু রাত্রিবাস করে না। সন্ধ্যা হতেই তাকে বাড়ি পাঠানোর জন্য অনিন্দ অস্থির হয়ে ওঠে। শ্রীমন্তীর বুকের ভিতরে হাহাকার করে ওঠে, কিন্তু সে কিছু বলে উঠতে পারে না। সে নিজেই তো এই অবস্থার সৃষ্টি করেছে। শ্রীমন্তী অনিন্দকে স্বামীর মর্যাদা দেয়নি, কিন্তু অনিন্দ শ্রীমন্তীকে ভালোবাসে। রতন তাদের বাড়িতে কাজ করে, বাজার করা, বাগানে তদারকি করা, বিল ভরা, ঘরে কোনো অনুষ্ঠান হলে তার ব্যবস্থা করা। প্রায় প্রতি শনিবার সে রতনের সাথে বাজার করতে যায়। শ্রীমন্তীর পছন্দের তরকারি, শ্রীমন্তীর পছন্দের মাছ নিয়ে আসে। শ্রীমন্তী রাধাপল্লবী আলুর দম খেতে ভালোবাসে। অনিন্দ গরম গরম রাধাপল্লবী ভাজিয়ে নিয়ে আসে। শ্রীমন্তীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। অনিন্দ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। শ্রীমন্তীর মা বাবা চেষ্টা করেন মেয়ে জামাইয়ের সম্পর্কটা গভীর হয়, অন্তরঙ্গ হয়, কিন্তু দুজনার মাঝে এক অদৃশ্য দূরত্বের প্রাচীর। কেউ জানে না কি করে এই প্রাচীর গজিয়ে উঠেছে তার সম্পর্কের মাঝে, কি করে সেটা সরানো যায়। অনিন্দ শ্রীমন্তীর বিরুদ্ধে কখনো কোনো অনুযোগ করেনি। সুনন্দা মেয়েকে কিছু বলতে চাইলে অনিন্দ স্ত্রীকে আড়াল করে। অনিন্দ তার স্ত্রীকে কাছে পায়নি, সাথে পায়নি। শ্রীমন্তী কেন যে তাকে পছন্দ করে না সে বুঝতে পারে না। অনিন্দ নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছে। বীরেশ্বরের ব্যবসার সব দায়িত্ব অনিন্দ নিজের হাতে তুলে নিয়েছে। তাতে ব্যবসার অনেক উন্নতি হয়েছে। সারা দেশে মজুমদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যাপ্তি। ব্যারাকপুরের সাথে আসানসোলে, অন্ডালে আর রায়পুরে তাদের কারখানা গড়ে উঠেছে। অনিন্দর ব্যস্ততা 4 গুণ বেড়ে গিয়েছে। সে সব কিছু ভুলে থাকতে চায়, ব্যস্ত থাকতে চায়, যাতে অন্য কিছু ভাববার অবকাশ না থাকে। বীরেশ্বর চান মেয়ে জামাই মাঝে মাঝে ঘুরতে যাক, নিভৃতে নিরালায় কিছুটা সময় কাটাক। কিন্তু অনিন্দ নিজেকে এমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে যে তার দম ফেলার সময় নেই। বীরেশ্বর সুনন্দা দুজনেই বোঝে জামাই কেন পালিয়ে বেড়ায়, কি করবে বুঝে পায় না। শ্রীমন্তী নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। অনিন্দ প্রতিদিন সবার আগে কাজে বেরিয়ে যায়, সবার পরে ঘরে ফেরে। কারোর সাথে কথাই হয় না তার। ঘরে সবার দিকে তার দৃষ্টি থাকে, কর্মচারীদের প্রতি তার সজাগ দৃষ্টি থাকে। সে তাদের দুঃখ কষ্ট, সুবিধা অসুবিধার খেয়াল রাখে। সুনন্দার সাথে তার অন্য এক সম্পর্ক। অনিন্দ যখন তাকে মা বলে ডাকে সুনন্দার মন ভরে ওঠে। গৃহবন্দী অবস্থায় থাকতে থাকতে একঘেয়ে লাগে সুনন্দার। অনিন্দ ওনাকে নিয়ে বেরোয়, কালীঘাট, দক্ষিণেশ্বর, বেলুর মঠে নিয়ে যায়। অনেকবার সুনন্দাকে তার কোলে তুলতে হয়। সিঁড়ি ওঠানামা করতে অসুবিধা হয় সুনন্দার। আমাকে একবার পুরী নিয়ে যাবে বাবা, আমার অনেক দিনের ইচ্ছে জগন্নাথ দর্শন করার। একদিন সুনন্দা জামাইকে বললেন। অনিন্দ ব্যবস্থা করলো। তারা কলকাতা থেকে বিমান যোগে ভুবনেশ্বর যাবে, সেখান থেকে গাড়িতে পুরী। তারা সপরিবার রওনা হলো। পুরীতে সমুদ্রের ধারে এক বড় হোটেলে সমুদ্রমুখী 2টো ঘর সে বুক করেছে। একটা ঘরে বীরেশ্বর সুনন্দাকে নিয়ে থাকবেন, অন্যটায় অনিন্দ আর শ্রীমন্তী। নিজেদের ঘরে এসে অনিন্দ দেখল সকল সুবিধাযুক্ত বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, কিন্তু খাট একটা। অনিন্দর সঙ্গে সঙ্গে রিসেপশনে ফোন করলো, অন্য কোনো এসি ঘর খালি নেই। আমি সমুদ্র দেখতে যাব। শ্রীমন্তী উতলা হয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, পুরীতে এসে যদি সমুদ্রই না দেখলাম তো কি দেখলাম? মা বাবাকে বলি। অনিন্দ হেসে বলল, তোমরা যাও বাবা, আমি এই পঙ্গু পা নিয়ে বাড়িতে কি করে হাঁটবো? সুনন্দা ম্রিয়মান কণ্ঠে বললেন, আমরা না হয় ব্যালকনিতে বসে বসে সমুদ্র দেখি। না না মা, তা কেন হবে? আপনার ছেলে রয়েছে, তাহলে কিসের জন্য? অনিন্দ বলল। চটপট 4টে প্লাস্টিকের চেয়ার কিনে আনা হলো। রতন সেগুলো নিয়ে চলল, সাথে অন্যান্য জিনিসপত্র। অনিন্দ সুনন্দাকে কোলে তুলে নিল, সমুদ্রের ধারে চেয়ার পেতে বসিয়ে দিল। সবাই বসেছে। ভাঁড়ের চা খাওয়া হলো, ঝালমুড়ি খাওয়া হলো। আমি সমুদ্রে নামবো।
শ্রীমন্তী স্বামীর দিকে তাকিয়ে আবদারের সুরে বলল, আমরা এখানে বসছি, তোমরা যাও, বেশি ভিতরে যেও না, কিন্তু আন্ডারে কারেন্ট থাকতে পারে। তুমি তো নিশ্চয়ই সাঁতার জানো অনিন্দ, সুনন্দা বললেন। শ্রীমন্তী আর অনিন্দ জলের দিকে এগিয়ে গেল। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, সমুদ্রের ঢেউ তাদের পায়ের কাছে আছড়ে পড়ছে। আর একটু ভিতরে যাবে গো, আরও ভিতরে। তুমি তো সাঁতার জানো, তুমি যদি একটু আমাকে ধরো। শ্রীমন্তী স্বামীর দিকে হাত বাড়িয়ে দিল। অনিন্দ আজ প্রথম শ্রীমন্তীর হাত ধরেছে। কিছুক্ষণ পরে দেখা গেল দুজনে সমুদ্র স্নানের আনন্দে মেতে উঠেছে। চারিদিকে শ্রীমন্তীর খিলখিল হাসি গুঞ্জরিত হচ্ছে। অনিন্দ শ্রীমন্তীর কোমর জড়িয়ে ধরেছে। দুজনে জলে ছুটোছুটি করছে। কতবার যে দুজনকে পরস্পরকে জড়িয়ে ধরেছে। অনেকক্ষণ ধরে চলল দুজনার জলকেলি। এক সময় দুজনে জল থেকে উঠে আসলো। আজ শ্রীমন্তী সোনালি রঙের সালোয়ার কামিজ পরেছে। সেটা এখন তার নিটল দেহের সাথে লেপ্টে আছে। অনিন্দ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণে শ্রীমন্তীর হুঁশ ফিরেছে। সে এদিক ওদিক তাকিয়ে দেখছে। একটু দূরে চেয়ারে বসে বীরেশ্বর আর সুনন্দা একবার নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল। অনিন্দ একটা বড় মতো ব্যাগ সাথে নিয়ে এসেছিল। সে এগিয়ে গিয়ে একটা বড় তোয়ালে বাহির করে এগিয়ে দিল শ্রীমন্তীর দিকে। এটা জড়িয়ে নাও, শ্রীমন্তী নিজেকে আবৃত করেছে। চলো যাই। আমরা আসছি বাবা। দুজনে হোটেলের দিকে চলে গেল। আমি আবার আসবো, শ্রীমন্তী যেতে যেতে বলল। আগে শ্যাম্পু করতে হবে চুলে, মাথা বালিতে কিচকিচ করছে। তুমি শ্যাম্পু ট্যাম্পু করে স্নান সেরে নাও, আমি দেখি মা যদি ফিরতে চান। 1টা বাজছে। শ্রীমন্তীকে হোটেলে পৌঁছে দিয়ে অনিন্দ বেরিয়ে গেল। শ্রীমন্তী সোজা বাথরুমে ঢুকে গেল। অনিন্দ সুনন্দাকে আবার কোলে করে হোটেলে ফিরিয়ে নিয়ে এসেছে। দুপুরের খাওয়া সেরে সকলে যে যার ঘরে একটু বিশ্রাম নিতে গেল। আজ শ্রীমন্তী বিছানার একপাশে গিয়ে শুয়েছে। কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেই টের পায়নি। বিকেলে ঘুম থেকে উঠে শ্রীমন্তী দেখল অনিন্দ ব্যালকনিতে বসে বসে দেয়ালে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। শ্রীমন্তী গভীর দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শুনছো? স্বামীর কাঁধে হাত দিয়ে শ্রীমন্তী আস্তে করে বলল। হ্যাঁ সরি, বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম। দুজনে পাশে বসে মায়ের ঘরে গিয়ে উপস্থিত হলো। সবাই মিলে চা খেলো। যাও তোমরা ঘুরে এসো, আমরা আর এবেলা বেরোবো না। দুজনে বেরিয়ে পড়ল। দুজনে পাশাপাশি সমুদ্রের ধারে হাঁটছে। শ্রীমন্তী স্বামীর হাত ধরে হাঁটতে চাইছে, কিন্তু সে নিজেই স্বামীর হাত ঠেলে দিয়েছে। তার দু চোখ ছলছল করে উঠল। সে চট করে নিজের মুখ ঘুরিয়ে নিয়েছে। চা খাবে শ্রী? আজ অনেক দিন পরে অনিন্দ স্ত্রীকে ওই নামে ডাকল। স্বামীর ডাকে মঞ্জরি চট করে আঁচলে চোখ মুছে অনিন্দর দিকে তাকালো। হ্যাঁ দাও। দুজনে ভাঁড়ের চা খেলো। দুজনে আবার হাঁটতে আরম্ভ করলো। আমার ঘুম পাচ্ছে, আর বেশি হাঁটলে আমি এখানেই ঘুমিয়ে পড়ব। তখন আমাকেও তোমায় কোলে করে নিয়ে যেতে হবে। তাতে আমার কোনো আপত্তি নেই, অনিন্দ এসে বলল। আমি মায়ের মতো হালকা নই মশাই, আমাকে কোলে তুলতে গেলে তোমার কোমর ভেঙে যাবে। শ্রীমন্তী হাসল। দেখবে আমি পারি কি না। অনিন্দ হেসে এগিয়ে গেল। ধ্যাৎ, সে কি হয় নাকি। দুজনে হোটেলে ফিরে গেল। তুমি সোফায় শুও না গো, তোমার পিঠে ব্যথা হয়ে যাবে। শ্রীমন্তী অনুনয় সুরে বলল। আমার ওইসব নেই, আমি যেখানে খুশি শুতে পারি। অনিন্দ বিছানার ওপর থেকে একটা বালিশ আর একটা কম্বল তুলে সোফায় গায়েলি দিল। বিশাল দামি চামড়ায় মোড়া সোফা। শ্রীমন্তী একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘরের আলো নিভিয়ে দিল। আলোটা জ্বলুক, আমার কোনো অসুবিধা হবে না, অনিন্দ বলল। তোমার তো আলো নিভিয়ে ঘুমাবার অভ্যাস। না শ্রীমন্তী, আমি জানি তোমার আলো নেভালে ঘুম আসে না। তুমি জানো, আমি তো কখনো বলিনি তোমায়। শ্রীমন্তীর মন আবার হাহাকার করে উঠল। ও আমাকে এত ভালোবাসে, আর আমি এমন স্বামীকে দূরে ঠেলে দিয়েছি। আবার ঘরের মধ্যে নিস্তব্ধতা। দুজনেই জেগে রয়েছে, দুজনেই জানে। পরদিন অনিন্দ পাশে অন্য একটা ঘর পেয়ে গেছে। সেখানে দুটো পৃথক পৃথক বিছানা রয়েছে। শুনে বীরেশ্বর জিজ্ঞেস করলেন, আগের ঘরটায় অসুবিধা ছিল? এসিটা একটু বেশি আওয়াজ করছিল। অনিন্দ শ্রীমন্তীর দিকে তাকিয়ে বলল। শ্রীমন্তী মাথা নিচু করে রয়েছে। জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়ে অনিন্দকে কয়েকবার সুনন্দাকে কোলে তুলতে হয়েছে। কোনাক মন্দিরে বেড়াতে গিয়েও একই পুনরাবৃত্তি হয়েছে। বীরেশ্বর সুনন্দা দুজনেই জামাইয়ের আন্তরিকতায় অভিভূত। 5 দিন পুরীতে কাটিয়ে সবাই কলকাতায় ফিরে এসেছে। আবার সবাই যে যার নিয়মিত রুটিনে ফিরে গেছে। সেদিন বিকেলে একটা কাজে অনিন্দ সল্টলেক অফিস থেকে চৌরঙ্গি অফিস যাচ্ছে। রাস্তায় বেশ ভিড়। অনিন্দ সাধারণত একা থাকলে সামনে ড্রাইভারের পাশেই বসে। সামনে
একটা মিনি বাস যাচ্ছে। অফিস ফেরত যাত্রীদের ভিড়ে ঠাসা। হঠাৎ একজন লোক ছুটে এসে পাদানিতে একটা পা দিতে না দিতেই বাস সিগন্যাল পেয়ে ছেড়ে দিয়েছে। লোকটা পা পিছলে রাস্তায় পড়ে গেল। যাত্রীরা চিৎকার করে উঠল। লোকটা টলতে টলতে উঠে দাঁড়ালো। আরে এ তো অবিনাশ! অনিন্দ গাড়ি থেকে নেমে ছুটল। দেখলো অবিনাশের মাথা ফেটে রক্ত ঝরছে, শরীরে নানা জায়গায় ছড়ে গেছে। অবিনাশ, অবিনাশ! বাস থেকে মল্লিকা নেমে আসলো। অনিন্দ ড্রাইভারের সাহায্যে অবিনাশকে নিজের গাড়িতে তুলে নিল। মল্লিকাও সাথে চলল। চলো তাড়াতাড়ি পিজি হাসপাতাল, অনিন্দ ড্রাইভারকে বলল। আমি ঠিক আছি অনিন্দ, অবিনাশ ক্ষীণ স্বরে বলল। না ঠিক নেই অবিনাশ, মল্লিকা বলল। পিজি হাসপাতালে পৌঁছতে পৌঁছতেই অবিনাশ প্রায় অজ্ঞান। অনিন্দর এক স্কুলের বন্ধু পিজি হাসপাতালের নামকরা ডাক্তার। অনিন্দ তাকে ফোন করে দিয়েছে। সে এমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনে এসে দাঁড়িয়েছিল। তারা পৌঁছতেই অবিনাশের চিকিৎসা শুরু হয়ে গেল। মাথায় আঘাত লেগেছে, সুতরাং সিটি স্ক্যান করা হলো। অনিন্দ জেনেছে অবিনাশ একটা মাঝারি কোম্পানিতে চাকরি করে। মাঝারি স্তরের মাইনে মোটামুটি। মল্লিকা বড়বাজারে একটা মারোয়ারি কোম্পানিতে সামান্য কাজ করে। মল্লিকার বাবাও মারা গেছেন। মল্লিকার আয় কোনো রকমে মা মেয়ের সংসার চলে। অবিনাশ নিজের কোম্পানিতে মল্লিকার জন্য একটা চাকরি জোগাড় করেছিল। তার ম্যানেজার পরদিন মল্লিকাকে নিয়ে আসতে বলেছিলেন, কারণ দুদিন পরে তিনি বিদেশে ট্যুরে যাবেন। সেটা মল্লিকাকে জানাতে হবে। কি করে জানাবে অবিনাশ ভাবছিল। হঠাৎ সে রাস্তায় দেখলো মল্লিকা একটা মিনি বাসে চড়ে যাচ্ছে। দেখেই অবিনাশ চঞ্চল হয়ে উঠল। আমি এখনই জানাবো ওকে। ছুটল সে মিনি বাসের পিছনে, আর তাতেই এই বিপত্তি। মল্লিকা সব শুনেছে। সে কেঁদে কেটে একসা। তোমার যদি কিছু হয়ে যেত? তুমি কেঁদো না মল্লিকা, ওর কিছু হয়নি। ডাক্তারের সাথে আমি কথা বলেছি, ওকে একদিন হাসপাতালে দেখবেন। কালকে না হলে পরশু ছেড়ে দেবে, অনিন্দ বলল। সন্ধ্যা হয়ে গেছে, মাসিমা তোমার জন্য চিন্তা করছেন। আমি আছি অবিনাশের কাছে, তুমি না হয় বাড়ি চলে যাও। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, অনিন্দ প্রস্তাব দিল। না, অবিনাশ দা আমার জন্যই বিপদ হয়েছে। ও যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি ওকে ছেড়ে যাব না, মল্লিকা গভীর কণ্ঠে বলল। সেই রাতে অনিন্দ আর মল্লিকা হাসপাতালেই রইল। অনিন্দ ড্রাইভারকে দিয়ে মল্লিকার মাকে খবর পাঠালো। নিজের বাড়িতেও অনিন্দ শাশুড়িকে ফোনে সব জানিয়েছে। পরদিন সুনন্দার কাছে সব শুনে বীরেশ্বর হাসপাতালে অবিনাশকে দেখতে আসলেন। অনিন্দর কাছে তিনি অবিনাশের সম্বন্ধে আগেই শুনেছেন। আজ শুনলেন মল্লিকার ভালো করার ইচ্ছায় অবিনাশের এই বিপত্তি ডেকে নিয়েছে। অবিনাশ সুস্থ হওয়ার পরে তিনি একদিন অবিনাশ আর মল্লিকাকে নিজের অফিসে ডেকে পাঠালেন। তিনি আগেই জেনেছেন অবিনাশ যে চাকরিটা মল্লিকার জন্য কথা বলে রেখেছিল, সে চাকরিটা ধরে রাখতে পারেনি। অবিনাশের ম্যানেজার পরদিন মল্লিকাকে নিয়ে যেতে বলেছিল, সে পারেনি। আমি তোমাদের ব্যাপারে সব কিছু জেনেছি আমার জামাইয়ের কাছে। মল্লিকার উপকার করতে গিয়ে তুমি নিজের বিপদ ডেকে নিয়েছিলে। এ যুগে কেউ কারোর জন্য কিছু করে না। এবার আমি যদি বলি তোমরা কি আমাদের কোম্পানিতে কাজ করবে? দুজনেই অবাক। তাদের বুঝতে বাকি রইল না অনিন্দ তাদের জন্য এই ব্যবস্থা করেছে। হ্যাঁ স্যার, এ তো আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু আমরা কি কাজ করতে পারি? আমাদের তো কোনো ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশান নেই। এত বড় কোম্পানিতে কাজ করার কোনো অভিজ্ঞতাও নেই, অবিনাশ বলল। মল্লিকা অবাক। তুমি আমাদের জন্য এত কিছু ভেবে নিলে অনিন্দদা? মল্লিকা অবরুদ্ধ কণ্ঠে অনিন্দকে বলল। ও ওই রকমই, সবাইকে আপন করে নেয়, নিজেকে উজাড় করে দেয়, বীরেশ্বর বললেন। এখন মল্লিকা আর অবিনাশ দুজনেই মজুমদার ইন্ডাস্ট্রিজে কাজ করে। মল্লিকা মজুমদার ট্রাস্টের কাজ দেখাশোনা করে। বীরেশ্বর দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলায় সেবামূলক কাজ নিঃশব্দে গোপনে করে যাচ্ছেন। অবিনাশ কোম্পানির বিজ্ঞাপন বিভাগের অফিসার। দুজনে বেশ ভালো মাইনা পায়, অনেক রকম অ্যালাউন্স, নানা রকম সুযোগ সুবিধা। বীরেশ্বর দুজনকে নিজের সন্তানের মতোই স্নেহ করেন। শীঘ্রই বীরেশ্বর অবিনাশ আর মল্লিকার নিচে দাঁড়িয়ে থেকে বিয়েও দিয়েছেন। সেদিন শুক্রবার। অনিন্দ বিকেলে কাজ থেকে সোজা নিজের মায়ের কাছে চলে গেছে। আগামী দুদিন সে মায়ের কাছে থাকবে। যখনই তার মন খারাপ হয় অনিন্দ মায়ের কাছে চলে যায়। তারা একসাথে বসে অনর্গল গল্প করে। মুহুর্মুহু চা খাওয়া হয়। অনিন্দ গান করে, বাবা আবৃত্তি করেন। যতদিন সে সেখানে থাকে অনিন্দর মা বাবার কাছে এক বিছানায় শোয়। মা অনিন্দর মাথায় হাত বুলিয়ে দেন। সেদিন রাতে খাওয়া দাওয়ার পরে অনিন্দ বাবা মায়ের খাটে দুজনার মাঝখানে বসে গল্প করছে। হঠাৎ মা বললেন, হ্যাঁ রে বুবু, তোদের বিয়ের 4 বছর হতে চলল। আমরা কবে নাতি নাতনির মুখ দেখব? অনিন্দ থমকে গেল।
পলাশ পুরো কুচকে নবনীতার দিকে তাকালেন। হয়তো কখনো না। অনিন্দ হঠাৎ গম্ভীর হয়ে গেল। কেন কেন? মা আঁতকে উঠলেন। কিসের কেন? সবার বাচ্চা হতে হবে তার কি কোনো মানে আছে? অনিন্দ চেপে যেতে চাইল, কিন্তু মা জানতে চায়। কিছু সমস্যা আছে? ডাক্তার দেখিয়েছো তোমরা? মা বললেন। ওইসব কিছু না মা, তোমাদের মনে আছে নিশ্চয়ই হানিমুনের পরে আমি তোমাদের জানিয়েছিলাম শ্রীমন্তী তার নিজের বাড়িতে ফিরে যেতে চায়। হ্যাঁ, ও নাকি নিজের ঘর নিজের বিছানা ছাড়া ঘুমোতে পারে না। তুমি উটি থেকে ফোনে বলেছিলে আমাদের, বাবা বললেন। কথাটা ও আমাকে ফুলশয্যার রাতেই বলেছিল। আরও একটা কথাও বলেছিল যেটা আমি তোমাদের বলিনি। ও আমাকে বলেছিল সে কারো সাথে শুতে পারে না। আমি আমার ঘরে রিক্লাইনারে রাত কাটিয়েছিলাম। সবাই স্তব্ধ। নবনীতার মনে পড়ল সেদিন অসুস্থ আহত ছেলেকে আনতে যখন তারা বীরেশ্বরের বাড়ি গিয়েছিল, তখন দেখেছিল অনিন্দ শ্রীমন্তীর পাশের ঘরে শুয়েছিল। ও যদি তোকে পছন্দ না করে তবে বিয়েতে মত দিয়েছিল কেন? বীরেশ্বরদা জানে? জানি না মা, ও আমাকে চায় না, ও আমাকে পছন্দ করে না। কেন করে না আমি জানি না মা। সহসা অনিন্দর দু চোখ জলে ভরে এসেছে। আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না। আমি কি এতটাই খারাপ মা? এটা ঠিক নয়, এটা ভালো না। আমি বীরেশ্বরকে বলবো, এর একটা মীমাংসা করতে হবে। পলাশ বললেন। না বাবা, তুমি ওনাদের কিছু বলবে না। এভাবে কতদিন চলবে বুবু? আমি জানি না মা, আমি অপেক্ষা করব। কোনোদিন হয়তো আমার মন থেকে স্পর্শ করবে। অনিন্দ অবরুদ্ধ কণ্ঠে বলল। তুই কতদিন অপেক্ষা করবি? যতদিন পারবো ততদিন করব মা। যখন আর পারবো না তখন জানি না কি করব। তুই আমাদের কাছে চলে আসবি। আমাদের পৈতৃক বাড়িটা বিক্রি হলে আমরা ভালো রকম টাকা পাবো। তোর বাবার টাকার অংশের সাথে একটা ফ্ল্যাট পাবে প্রমোটারের কাছে। আমরা তিনজনেই থাকবো ওই বাড়িতে, কাউকে জানাবো না আমরা। মা ছেলেকে জড়িয়ে ধরলেন। অনিন্দ মায়ের কোলে মাথা দিয়ে অনেকক্ষণ কাঁদল। অনিন্দ আবার তার দৈনন্দিন রুটিনে ফিরে গেছে। সে মা বাবার মনে নাড়া দিয়ে গেছে। ওনাদের একমাত্র ছেলে সুখী নয়, একদিকে সন্তানের দুঃখ আর অন্যদিকে বন্ধুত্বের দায়িত্ব পলাশের হৃদয়ে তোলপাড় করে দিয়েছে। মল্লিকা আর অবিনাশের সম্মিলিত জীবনে স্থায়িত্ব এসেছে অনিন্দর সহযোগিতায়। বিয়ের পরেই দুজনে একটা সুন্দর ফ্ল্যাট কিনেছে। বীরেশ্বর তার ডাউন পেমেন্টটাও করে দিয়েছিলেন। অবিনাশ একটু আপত্তি জানাবার চেষ্টা করেছিল। আরে তোমরা ধরে নাও না, এটা আমার তরফ থেকে তোমাদের বিয়ের উপহার। তোমরা তোমাদের নতুন জীবন নতুন বাড়িতে শুরু করবে, বীরেশ্বর বুঝিয়েছিলেন। অনিন্দ মাঝে মাঝে অবিনাশ মল্লিকার বাড়ি যায়। দুজনার ভাব দেখে নিজের অবস্থার তফাৎটা বেশি করে ফুটে ওঠে তার কাছে। একদিন হঠাৎ অবিনাশ বলল, কেমন চলছে শ্রীমন্তীর সাথে তোর সংসার? অনিন্দর মুখে এক করুণ হাসি ফুটে উঠল। ভালোই। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছে তার শূন্য বুক থেকে। কি হলো অনিন্দ? শ্রীমন্তী কি এখনো তোকে নিয়ে হাসি ঠাট্টা করে? ও তোকে স্বামীরূপে মেনে নেয়নি? অবিনাশ বন্ধুর কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা করল। অনিন্দ মাথা নাড়ল। শত চেষ্টা করে অবিনাশ মল্লিকা কেউ কোনো কথা বার করতে পারল না। অনিন্দ ঘাড় গুজে বসে রইল, ঘর নিস্তব্ধ। একসময় অনিন্দ বন্ধুর কাছে বিদায় নিয়ে চলে গেল। অনিন্দদা ভালো নেই, কেন যে ও বিয়েতে রাজি হলো? মল্লিকা বলল। দুজনের বাবা দীর্ঘদিনের বন্ধু। শ্রীমন্তীর বাবা গিয়েছিলেন অনিন্দর বাড়িতে। ভেবেছিলেন অনিন্দ তার আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে শ্রীমন্তীকে পাল্টাতে পারবে। সেটা হয়নি, দেখাই যাচ্ছে। আমার খুব খারাপ লাগে, মেয়েটা ওর জীবন নষ্ট করে দিল। কেন যে অনিন্দ এখনও লেগে রয়েছে? অবিনাশ বলল। অনিন্দদা ভালোবাসে শ্রীমন্তীকে। ভালোবাসা বড়ই বিচিত্র জিনিস। তুমি যেন আমার জন্য মরতে বসেছিলে সেদিন, চলন্ত বাস থেকে পড়ে যাওয়া। যদি বাসের চাকার তলায় এসে যেতে, তাহলে তো গল্পই শেষ হয়ে যেত। যাও, নিষ্ঠুরের মতো কথা বলতে খুব ভালো লাগে না তোমার? মল্লিকার দু চোখ জলে ভরে গেছে। সেদিন বিকেলে অনিন্দ যখন বাড়ি ফিরল তার মুখটা লাল হয়ে গেছে। বীরেশ্বর, সুনন্দা আর শ্রীমন্তীর সাথে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন। কি হলো বাবা, তোমার মুখটা অমন লাগছে কেন? সুনন্দা বললেন। কিছু না মা, মনে হয় ঠান্ডা লেগেছে, গাটা ম্যাচ ম্যাচ করছে, চাপা অম্বলও হয়েছে মনে হয়। অনিন্দ এড়িয়ে যেতে চাইল। সময়টা ভালো নয়, হঠাৎ ঠান্ডা পড়ে গেছে, বীরেশ্বর বললেন। সেদিন অনিন্দ জামা কাপড় পাল্টে মুখ হাত পা ধুয়ে নিচের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রাতে এক গ্লাস ঠান্ডা দুধ ছাড়া কিছু খেলো না। শ্রীমন্তী ঘর আর নিজের ঘরের মাঝের দরজাটা সে বন্ধ করে দিয়েছে। সেদিন রাতে শ্রীমন্তী নিজের বিছানায় বসে বসে ভাবছে, ওর শরীরটা ভালো নেই, কিন্তু ও চায় না আমি ওকে দেখি, শুশ্রূষা করি। ও একাই কষ্ট ভোগ করতে চায়।
আজ হঠাৎ শ্রীমন্তী দু চোখ ভরে জল চলে আসলো। তার মনে কি অনিন্দর ভালোবাসার ছোঁয়া লেগেছে? পরদিন অনিন্দ অনেক দেরিতে উঠেছে। অনিন্দর ঘরের দুটো দরজাই ভিতরে থেকে বন্ধ। বীরেশ্বর কয়েকবার চিন্তিত মুখে ঘুরে গেছেন। শ্রীমন্তী দেখছে, বুঝে পাচ্ছে না সে কি করবে। বাবার মুখে বিতৃষ্ণা, ভৎসনা। অনেকক্ষণ পর রতন গিয়ে অনিন্দর ঘরে দরজায় টোকা দিল। গাড়ি এসে গেছে দাদাবাবু। অনিন্দ দরজা খুলে আস্তে আস্তে টলতে টলতে নিচে নেমে আসলো। তুমি কোথায় যাচ্ছ অনিন্দ? তোমার অবস্থা তো খুব খারাপ দেখছি। বীরেশ্বর ছুটে আসলেন। সুনন্দা তার হুইল চেয়ার চালিয়ে এগিয়ে আসলেন। বাড়ি যাচ্ছি বাপি, মায়ের কাছে, শরীরটা ভালো নেই। অনিন্দ ক্ষীণ কণ্ঠে বলল, এটাও তো তোমার বাড়ি বাবা, তোমার শরীর খুব খারাপ, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। সুনন্দা বললেন, না মা, এটা আমার বাড়ি নয়, আমার কিছুই নেই, আমি যাই। অনিন্দ আস্তে আস্তে রতনের সাথে বেরিয়ে গেল। ঘরে পিন পতন, নিস্তব্ধতা। বীরেশ্বর ধপ করে সোফায় বসে পড়লেন। শ্রীমন্তী ধীর পায়ে সিঁড়ি ভাঙতে শুরু করলো। ট্যাক্সি যখন অনিন্দর বাড়ি পৌঁছালো, সে তখন ভীষণভাবে টলছে। সাই সাই নিঃশ্বাসের শব্দ হচ্ছে। রতন অনিন্দর বাবার বাড়ির সামনে তাকে নিয়ে পৌঁছালো। সেই বেল টিপল। মা দরজা খুললেন। মা! অনিন্দ মায়ের পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। বুবু! মা চিৎকার করে উঠলেন। ওগো! পলাশ ছুটে আসলেন। অনিন্দ অজ্ঞান, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস খুব ক্ষীণ। মা বাবা ছেলেকে নিয়ে হাসপাতালে ছুটলেন। রতন কিছুক্ষণ স্থবিরের মতো দাঁড়িয়ে রইল, তারপর নিজের মনিবের বাড়ি ফিরে গেল। সবাই ছুটে আসলো, অনিন্দ কেমন আছে? জানি না বাবু, গা পুড়ে যাচ্ছে, সাই সাই শব্দ। ওই বাড়ির মা দরজা খুলতেই দাদাবাবু মায়ের পায়ের ওপর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ওনারা হাসপাতালে নিয়ে গেলেন দাদাবাবুকে। রতন বলল, কোথায়, কোন হাসপাতাল? সুনন্দা হুইল চেয়ার নিয়ে ছুটে আসলেন। তা তো জানি না মা, সাহেবের সাথে ধরাধরি করে গাড়িতে তুলে দিতেই উনি গাড়ি ছেড়ে দিলেন। আমি কিছু জানার বলার সময় পাইনি। বীরেশ্বর বন্ধুকে ফোন করলেন, বন্ধু পত্নীকে ফোন করলেন, কেউ ফোন তুললেন না। হ্যাঁ, কি বলছো? ফোন তুলছে না। অনিন্দ সিরিয়াস, ওনারা হয়তো ছুটোছুটি করছে। সুনন্দা বলল। শ্রীমন্তী ফুপিয়ে কেঁদে উঠল। হ্যাঁ হ্যাঁ পুলু, অনিন্দ কেমন আছে? বীরেশ্বর বন্ধুকে ফোনে ধরতে পেরেছে। অন্য প্রান্তে কি বলছে শোনা গেল না। কিছুক্ষণ পরে অন্য দিক থেকে ফোন কেটে গেল। তোমার জামাইয়ের খারাপ রকমের নিউমোনিয়া হয়েছে, ওকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। 72 ঘন্টা না কাটলে বলা যাবে না। আমি ওর কাছে যাব, শ্রীমন্তী ধরা গলায় বলল। তুই গিয়ে কি করবি? সুনন্দা বলল। না, আমরা সবাই যাব। 3 জনে রওনা হলো। বীরেশ্বর রতনকে সাথে নিলেন। সে কলকাতার রাস্তাঘাট চেনে, গাড়িও বেশ ভালো চালায় সে। বীরেশ্বর কয়েক জায়গায় জরুরি ফোন করলেন। অনিন্দ পিজি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছে। শরীরে নানা রকম যন্ত্র লাগানো রয়েছে, ভেন্টিলেটর, স্যালাইন লাগানো রয়েছে। শ্রীমন্তী দু চোখ ঝরে পড়ছে, সবাই রুদ্ধশ্বাসে প্রহর গুনছে। ডাক্তাররা বারে বারে এসে দেখে যাচ্ছেন। এক সময় অনিন্দ চোখ খুলেছে। ডাক্তারদের মুখে হাসি ফিরেছে, সবার মুখে হাসি ফুটেছে। সেবার প্রায় 3 সপ্তাহ অনিন্দ হাসপাতালে ছিল। সেদিন অনিন্দ হাসপাতালে ঘুমাচ্ছে। হাসপাতালের খাটে তার দেহটা প্রায় অর্ধেক হয়ে গেছে। তার সপ্রতিভ মুখটা শুকিয়ে গেছে। সুন্দর দুটি চোখ কোটরে ঢুকে গেছে। এই কদিন পলাশ আর নবনীতা দিনে রাতে ছেলের কাছে থেকেছে। পলাশ ডাক্তারের কাছে সেভাবে অনুমতি নিয়ে নিয়েছিলেন। শ্রীমন্তী স্বামীর কাছে থাকতে চেয়েছিল, কিন্তু কিছু বলার সাহস হয়নি তার। পলাশ, নবনীতা, বীরেশ্বর আর সুনন্দার সাথে কাছেই জলখাবার খেতে এসেছে। সকালে ভিড় কম, তারা কোণার দিকের একটা টেবিলে বসেছে। খাবার চাও চলে এসেছে। এভাবে আর চলতে পারে না বিলে, পলাশ কথা শুরু করলো। বীরেশ্বর আর সুনন্দা মাথা নিচু করে রয়েছে। আমার একটাই ছেলে, এইভাবে ও আর বেশি দিন বাঁচবে না। ওদের বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে। নবনীতা বললেন, বুবু তো বলেছিল আপনাকে, শ্রী আমার ছেলেকে কোনো দিন পছন্দ করে না। তোমরা জানো, সারা জীবনও আমার ছেলেকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ওকে নিয়ে হাসি ঠাট্টা করেছে। বীরেশ্বর আর সুনন্দা চুপ। হ্যাঁ, তোমরা জানো, ফুলশয্যার রাতে বৌমা বুবুকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল সে নিজের ঘর, নিজের বিছানা ছাড়া ঘুমোতে পারে না। এবার পলাশ বলে উঠলেন, আমরা মেনে নিয়েছি সেটা, কিন্তু তোমরা কি জানো, শ্রীমন্তী ফুলশয্যার রাতে তার স্বামীকে বলেছে সে তার সাথে শুতে পারবে না। বীরেশ্বর আর সুনন্দা চমকে পলাশের দিকে তাকালেন। বুবু সেই রাত সোফায় বসে কাটিয়েছে, আর বৌমা অনিন্দর খাটে একা ঘুমিয়েছে। আমরা
এইসব কিছুই জানতাম না। এই সেদিন কথায় কথায় ওর মা বলল, কবে আমরা নাতি নাতনির মুখ দেখব, তখন বুবু জানালো এই কথা। হানিমুনেও বৌমা হোটেলের বিছানায় শুয়েছে আর বুবু শুয়েছে সোফায়। তোমাদের বাড়িতেও একই ব্যবস্থা, তোমরা দেখেছো নিশ্চয়ই। পলাশ কণিকের জন্য থামল। সেদিন দু চোখে জল নিয়ে বুবু বলেছিল, আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না। আমি কি এতই খারাপ মা? নবনীতা বললেন। স্ত্রীর কাছে অবহেলা পেয়ে ওর মন সবসময় খা খা করত। মনকে শান্ত করবার জন্য মাঝে মাঝে গঙ্গার ধারে গিয়ে দাঁড়াতো। ওদের প্রথম বিবাহবার্ষিকীর আগের সপ্তাহে তো গঙ্গার ধারে ওই ঘটনাটা হলো। ছেলের মুখটা দেখলে আমার খুব খারাপ লাগে। আমার একটাই ছেলে দাদা, ওকে কি এইভাবে? নবনীতা ডুকরে কেঁদে উঠল। আমি সেদিন বলেছিলাম আমি বীরেশ্বরকে বলবো, এটা চলতে পারে না। ও রাজি হলো না, বলে তোমরা কাউকে কিছু বলবে না। পলাশ বীরেশ্বরের দিকে তাকালেন। আমি বললাম, তুমি তাহলে কি করতে চাও? বুবু বলল, আমি আক্রমণ করব না, অপেক্ষা করব। হয়তো শ্রী কোনোদিন আমার ভালোবাসা বুঝতে পারবে। দু ফোঁটা জল পলাশের গাল বেয়ে ঝরে পড়েছে। সব আমার দোষ বলু, আমি জোর দিয়েছিলাম, ভেবেছিলাম অনিন্দর সোনার মন নিশ্চয়ই আমার মেয়ের মন জয় করবে। ও আমার জন্য কি করেছে আমি বলে বোঝাতে পারবো না। পৃথিবীতে তুমি কোথাও শুনবে না জামাই তার পঙ্গু শাশুড়িকে কোলে করে মন্দিরে নিয়ে যাচ্ছে। আমার মেয়ে তার স্বামীকে ভালোবাসেনি কোনোদিন। আর অনিন্দ প্রতি শনিবার বাজার ঘুরে ঘুরে স্ত্রীর পছন্দের তরকারি, স্ত্রীর পছন্দের মাছ জোগাড় করেছে। বীরেশ্বর বললেন, সব তো বুঝলাম, কিন্তু এখন কি করা যায়? পলাশ চিন্তিত কণ্ঠে বললেন, ওকে বুঝিয়ে কিছু হবে না। যেমন জেদি একরোখা মেয়ে, বুঝেও বুঝবে না, বোঝালেও স্বীকার করবে না। আমাকে অন্য উপায় দেখতে হবে। বীরেশ্বর বললেন, সেটা কি রকম? দেখি কি করি। 1 মাস পরে অনিন্দ আবার শ্রীমন্তীর কাছে ফিরেছে। তুমি এই বিছানায় এসে শোও না আজ থেকে। সেদিন রাতে শ্রীমন্তী বলল, না আমি এখানেই ঠিক আছি, তোমার ঘুমে ব্যাঘাত হবে। অনিন্দ পাশের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। শ্রীমন্তী চুপ করে বসে রইল। এক সময় সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুয়ে পড়ল। অনিন্দ আবার কাজে যেতে আরম্ভ করেছে। এবার সে নিজেকে আরও ব্যস্ততার মধ্যে ডুবিয়ে দিয়েছে। দেশে আরও কিছু জায়গায় কোম্পানির ফ্যাক্টরি হয়েছে, অফিস হয়েছে। প্রায় প্রতি সপ্তাহে সে বাইরে যায়। শ্রীমন্তীর মন উদাস হয়, উচাটন হয়। ও আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। আমি কি ওকে হারিয়ে ফেলেছি? সেবার অনিন্দ দিন কয়েকের জন্য কোম্পানির নতুন ফ্যাক্টরি রায়পুরে গেছে। দুপুরে মা নিজের ঘরে একটু বিশ্রাম নিচ্ছে। শ্রীমন্তী ব্যালকনিতে এসে বসে রয়েছে। সামনের রাস্তায় ভিড় একটু কম। হঠাৎ সে দেখল একজন লোক গেট খুলে ভেতরে ঢুকছে। গেটের গার্ড গেল কোথায়? শ্রীমন্তীর ভুরুতে ভাঁজ। শ্রীমন্তী নেমে আসলো। তার আগেই লোকটা দরজায় বেল টিপেছে। রতন দরজা খুলেছে। লোকটা একটা খাম এগিয়ে দিল। কে আপনি? কোথা থেকে আসছেন? রতন জিজ্ঞাসা করল। মিসেস শ্রীমন্তী মজুমদারের একটা কুরিয়ার আছে। শ্রীমন্তী খামটা হাত বাড়িয়ে রতনের হাত থেকে নিয়ে নিল। বেশ মোটা খাম। আমাকে আবার কে কি চিঠি পাঠালো? শ্রীমন্তী খামটা নিয়ে নিজের ঘরে চলে গেল। খামটা খুলতেই সে পাথর হয়ে গেল। ভিতরে নানা ভঙ্গিমায় অনিন্দর রঙিন ফটো, সাথে একটি মেয়ে। মেয়েটিকে শ্রীমন্তী চেনে, মল্লিকা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মল্লিকার সাথে বেশ বন্ধুত্ব ছিল অনিন্দর। দুজনার বেশ অন্তরঙ্গ মাখো মাখো ছবি। কোথাও দুজনে হাত ধরাধরি করে প্রিন্সেপ ঘাটে হাঁটছে, কোথাও তারা চোখে চোখ দিয়ে বসে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, আবার এক জায়গায় দুজনে আলিঙ্গনবদ্ধ। শ্রীমন্তীর কান লাল হয়ে উঠল। পর মুহূর্তে চোখে সর্ষে ফুল। যা, এ হতেই পারে না। কেউ ঠাট্টা করেছে, আমাকে বোকা বানানোর চেষ্টা। কিন্তু শ্রীমন্তী যতবার ছবিগুলো দেখছে তার মন তোলপাড় করছে। রাগ, হতাশা, অবিশ্বাস। সেদিন আর সে বেশি কিছু খেলো না। রাতে নিজের বিছানায় শুয়ে শুয়ে শ্রীমন্তী এপাশ ওপাশ করছে। একবার আলো জ্বালিয়ে সে সব ছবিগুলো খুঁটিয়ে দেখল। তার গলা জ্বালা জ্বালা করছে। একবার ভাবল অনিন্দকে ফোনে জিজ্ঞাসা করে। না না, ওকে বললে ও যদি খেপে যায়। ও কি এইরকম কাজ করতে পারে? না, এ হতে পারে না, হতেই পারে না। অনেক রাত পর্যন্ত শ্রীমন্তী ঘুমাতে পারেনি। সেবার অনিন্দ ফিরলে সে তাকিয়ে তাকিয়ে দেখছে তাকে। না, কি উল্টোপাল্টা ভাবছিলাম আমি। তারপর এই ঘটনার ঘন ঘন পুনরাবৃত্তি ঘটতে আরম্ভ করেছে। অনিন্দ দিল্লি গেল কাজে। তার কিছুদিন পরেই আরও একটা খাম। লাল কেল্লায় অনিন্দ আর মল্লিকা, কুতুব মিনারের সামনে দুজনে, দিল্লি চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে জড়াজড়ি করে দাঁড়িয়ে অনিন্দ আর মল্লিকা,
আবার দুজনে তাজমহলেও বেড়াতে গেছে। দেশে বিভিন্ন শহরে যেখানে যেখানে অনিন্দ কর্মসূত্রে যায় সেখান থেকেই ফটো আসে। মাঝে মাঝে শ্রীমন্তীর নিজের ওপর রাগ হয়, আমি কেন ওকে দূরে ঠেলে দিয়েছি সেভাবে। সেদিন সকালে অনিন্দ জলপাইগুড়ি যাচ্ছে। সে খুব ভোরে ঘুম থেকে উঠেছে। ইদানিং শ্রীমন্তীও সকাল সকাল প্রায় অনিন্দর সাথেই ঘুম থেকে ওঠে। সেদিন চা বিস্কুট খেয়ে অনিন্দ বেরিয়ে পড়েছে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হঠাৎ শ্রীমন্তীর ফোন বেজে উঠল। আপনি শ্রীমন্তী? একটা গুরু গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে আসল। হ্যাঁ আপনি? সেটা না জানলেও চলবে। আপনি স্বামীকে হাতে নাতে ধরতে চান মল্লিকার সাথে? হ্যাঁ হ্যাঁ, কোথায়, কখন? এখনই, হাওড়া স্টেশনে। পুরুষ কণ্ঠ শ্রীমন্তীকে গাড়ির নম্বর, অনিন্দর কোচ নম্বর সব জানিয়ে দিল। শ্রীমন্তী চঞ্চল হয়ে উঠল। এই সুযোগ সে হাতছাড়া করবে না। শ্রীমন্তী রতনকে নিয়ে বেরিয়ে পড়ল। বীরেশ্বর আর সুনন্দা সেই মুহূর্তে প্রাতকৃত্য সেরে সামনের ঘরে এসেছেন। তারা কিছু জিজ্ঞেস করবার আগে শ্রীমন্তী বেরিয়ে গেল। কোথায় যাবেন দিদিমণি? রতন জিজ্ঞাসা করল। হাওড়া স্টেশন, জলদি। শ্রীমন্তী তাড়া দিল। সৌভাগ্যক্রমে সেদিন রাস্তায় ভিড় একটু কম ছিল। শীঘ্রই তারা হাওড়া স্টেশনে পৌঁছেছে। তুমি দাঁড়াও, কোথাও পার্ক করো গাড়ি, আমি আসছি। শ্রীমন্তী ছুটে স্টেশনের ভিতরে ঢুকে গেল। ওই যে নিউ জলপাইগুড়ি যাওয়ার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আরে ওই তো অনিন্দ। আরে মল্লিকা এখানে? শ্রীমন্তী নিজের চোখে বিশ্বাস করতে পারল না। অনিন্দ হেসে হেসে মল্লিকার সাথে কথা বলছে। ওই তো। মল্লিকাকে হাত ধরে ওপরে তুলল। শ্রীমন্তীর তীব্র ইচ্ছে হলো ছুটে গিয়ে দুজনকে হাতে নাতে ধরে, আচ্ছা করে ঝেড়ে কাপড় পরিয়ে দেয় দুজনকে। কিন্তু হঠাৎ তার পায়ে যেন কেউ শিকল পরিয়ে দিয়েছে। সারা বিশ্বের ক্লান্তি যেন তার শরীর অবশ করে দিয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে। শ্রীমন্তী পাথরের মতো দাঁড়িয়ে রইল। তাহলে এই ছিল ওদের প্ল্যান? বাগডোগরা এয়ারপোর্ট বন্ধ, সব প্লেন ক্যান্সেল, সব ভুয়ো। শ্রীমন্তী মনে মনে বলল। অনিন্দ অভিসারে যাচ্ছে তার প্রেমিকার সাথে। শ্রীমন্তীর মাথায় আগুন জ্বলে উঠল। সে স্টেশন থেকে বেরিয়ে আসলো। রতনকে মোবাইল ফোনে বলে দিয়েছে। রতন গাড়ি নিয়ে আসতেই শ্রীমন্তী গাড়িতে উঠে বসল। সল্টলেক অফিস। মল্লিকা সল্টলেক অফিসে কাজ করে। ওর সব খবর জানতে হবে আজ। শ্রীমন্তী খুব কমই আসে অফিসে। সে পার্সোনাল ডিপার্টমেন্টে গিয়ে মল্লিকার ব্যাপারে জানতে চাইল। মল্লিকা তো ছুটিতে ম্যাডাম, ও দার্জিলিং বেড়াতে গেছে। বড় সাহেব ছুটি অ্যাপ্রুভ করেছেন, পার্সোনাল ম্যানেজার বললেন। বেড়াতে গেছে? কার সাথে? তার স্বামীর সাথে, পার্সোনাল ম্যানেজার বললেন। অবভিয়াসলি, তিনি মনে মনে বললেন। স্বামীর সাথে। শ্রীমন্তী মুখ বেঁকিয়ে বলল, কতদিনের ছুটি? 1 সপ্তাহ। পরের সোমবার কাজে যোগ দেবে। শ্রীমন্তী হন হন করে বেরিয়ে গেল। অনিন্দ 4 দিন পরেই বিমান যোগে কলকাতা ফিরেছে। তাকে বাড়িতে ঢুকতে দেখেই একবার শ্রীমন্তীর চোয়াল শক্ত হয়ে গেল। অভ্যাস মতো অনিন্দ বাড়িতে ঢুকেই বাথরুমে ঢুকে গেল। বাইরে থেকে ফিরে সে কোথাও বসে না। শ্রীমন্তী অপেক্ষা করছে, কথা সাজাচ্ছে, মুঠি কষছে। তখনই অনিন্দ বাথরুম থেকে বেরোলো। কেমন আছো শ্রী? কিছু বলবে? অনিন্দর মুখে নিষ্পাপ মৃদু হাসি। না, নিচে এসো, মা বাবা অপেক্ষা করছে। হ্যাঁ চলো। অনিন্দ তার পিছন পিছন নিচতলায় নেমে আসলো। আশ্চর্য, আমি কিছু বললাম না কেন ওকে? শ্রীমন্তী ভাবল। ড্রয়িং রুমে চায়ের আসর বসেছে। সুনন্দা গরম গরম আলুর চপ ভাজিয়েছেন। শ্রীমন্তী স্বামীর দিকে তাকিয়ে আছে। ওই মেয়েটাই বদ, ওই ফাঁসিয়েছে অনিন্দকে, শ্রীমন্তী নিজেকে বোঝালো। সোমবার সকালে শ্রীমন্তী তাদের সল্টলেক অফিসে গিয়ে পৌঁছালো। পৌঁছে এসে মল্লিকাকে ডেকে পাঠালো। মল্লিকা ঘরে ঢুকে শ্রীমন্তীকে দেখে হাসলো। শ্রীমন্তীর মুখ গম্ভীর। বসো। মল্লিকার সামনে চেয়ার টেনে বসলো। ছুটিতে গিয়েছিলে? হ্যাঁ, গত সোমবার ছুটি ছিল, তার সাথে ছুটি নিয়ে একটু ঘুরে আসলাম। মল্লিকা বলল। কোথায় গিয়েছিলে? দার্জিলিং। অবিনাশ বলল, কটা দিন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ তো হয়েছেই, অন্য পুরুষের সাথে ফুর্তি করলে চেঞ্জ তো হবেই। তোমার বিবেকে বাধে না আমার স্বামীকে ফাঁসিয়ে ফুর্তি করতে? মল্লিকা অবাক। শ্রীমন্তী বলে চলেছে। আমি আগেই জানতাম, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু এবার তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমি নিজের চোখে দেখে এসেছি হাওড়া স্টেশনে। আমার স্বামী তোমার স্বামীকে বাঁচালো, চিকিৎসা করালো, তোমাদের দুজনকে ভালো চাকরি দিল। আমার বাবা তোমাদের বিয়ে দিল, আর তুমি তাকে বিপদে নিয়ে যেতে চাইলে? কত কত টাকা দরকার তোমার? ছি, বেশ্যাবৃত্তি করতে লজ্জা করে না তোমার? কত টাকা দিলে তুমি আমার স্বামীকে মুক্তি দেবে? কত টাকা দিলে তুমি বিদেয় হবে এখান থেকে? শ্রীমন্তী কর্কশ স্বরে চিৎকার করল।
মল্লিকা আঁচল দিয়ে নিজের মুখ চাপা দিয়ে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। নিজের টেবিল থেকে ব্যাগটা তুলে সে ছুটে বেরিয়ে গেল। তাদের অফিস 25 তলায়, লিফট আসতে দেরি হচ্ছে। মল্লিকা এই নরক থেকে বেরোতে পারলে বাঁচে। সে সিঁড়ির দিকে পা বাড়াতে চাইল, তখনই লিফট সামনে এসে দাঁড়িয়েছে। অনিন্দ সামনে দাঁড়িয়ে, মল্লিকার মুখে ঘন অন্ধকার। তার 2 চোখ বেয়ে হঠাৎ বাড়িধারা নেমে আসলো। কি হয়েছে তোমার? অনিন্দ ব্যস্ত হয়ে এগিয়ে গেল। কিছু না। মল্লিকা পাশ কাটিয়ে চলে যেতে চাইল। না মল্লিকা, যেও না প্লিজ। 5 তলায় কোম্পানির বোর্ডরুম, তার পাশে অনিন্দর ঘর। অনিন্দ মল্লিকাকে নিয়ে নিজের ঘরে ঢুকলো। মল্লিকা কিছু বলতে চায় না, সে শুধু কেঁদেই চলেছে। অনিন্দ তাকে অনেক বুঝিয়ে শান্ত করলো। অনেক সাধ্য সাধনা করে, নানাভাবে বুঝিয়ে, অনেকবার অনুরোধ করে, একটু একটু করে সমস্ত ঘটনা অনিন্দ মল্লিকার কাছে জানল। দুঃখে অনুশোচনায় অনিন্দ মুহ্যমান। তোমার কাছে ক্ষমা চাওয়ারও আমার মুখ নেই মল্লিকা। আমি কাউকে সুখী করতে পারিনি। কেউ আমাকে চায় না, কেউ আমাকে পছন্দ করে না। আমার জীবনটা নষ্ট, ব্যর্থ। অনিন্দর 2 চোখ জলে ভরে এসেছে। অমন বলো না অনিন্দদা, তোমার মতো মানুষ কমই আছে এই পৃথিবীতে। তুমি সবাইকে ভালোবাসো, সবার জন্য চিন্তা করো। ও তোমাকে কেন ভালোবাসে না আমি জানি না। এটা ওর দুর্ভাগ্য অনিন্দদা। যে তোমাকে এত কাছে পেয়েও সে হেলায় ঠেলে দিয়েছে। তোমাকে চাকরি থেকে বের করে দেওয়ার অধিকার শ্রীমন্তীর নেই। ও কোম্পানির ম্যানেজমেন্ট বোর্ডে নেই, এক্সিকিউটিভ কমিটিতেও নেই। আমি দেখছি। বাবিকে বলে একটা পাকাপোক্ত ব্যবস্থা করতে হবে। আমি থাকি না থাকি সে ব্যবস্থা হবে। তুমি নিশ্চিন্তে থেকো। অনিন্দ মল্লিকাকে আশ্বাস দিয়েছিল। তুমি চলে যাবে অনিন্দদা? অনিন্দ কোনো উত্তর দিল না। সেদিন বাড়ি ফিরে অনিন্দ কারো সাথেই কথা বলল না। স্নান সেরে সোজা নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। সেদিন রাতে অনিন্দ কিছু খেলো না। বীরেশ্বর দিল্লি গিয়েছেন, আগামীকাল ফিরবেন। পরদিন সকালে একটু দেরি হয়েছিল শ্রীমন্তীর ঘুম থেকে উঠতে। প্রতিদিনের মতো ঘুম ভাঙতে শ্রীমন্তী বাথরুমে ঢুকে গেল। একেবারে স্নান সেরে সে বাথরুম থেকে বেরিয়েছে। বাথরুম থেকে বেরিয়ে শ্রীমন্তী ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়েছে। হঠাৎ একটা ভাঁজ করা কাগজের ওপর তার দৃষ্টি পড়ল। অনিন্দর চিঠি। শ্রীমন্তী ছুটে পাশের ঘরে গিয়ে দেখলো অনিন্দর বিছানা শূন্য। বাইরে বেরিয়ে দেখলো প্যাসেজের মাথায় বাথরুম খোলা। অনিন্দ নেই, কোথাও নেই। শ্রীমন্তী চিঠি হাতে নিজের ঘরে ফিরে আসলো। খাটে বসে চিঠিটা খুলল। শ্রীমন্তী, আজ আমি চলে যাচ্ছি। অপেক্ষা করার আর কোনো কারণ নেই আমার কাছে। তুমি আমাকে পছন্দ করো না আমি জানি, তাও তুমি আমার সাথে বিয়েতে রাজি হয়েছিলে। কেন আমি জানি না। তুমি আমাকে চাও না। তুমি আমাকে তোমার যোগ্য মনে করো না। বিয়ের পরের প্রথম রাতে তুমি আমাকে জানিয়ে দিয়েছিলে, আমি সেটা মেনে নিয়েছিলাম। মর্যাদার সীমারেখা আমি অতিক্রম করিনি। কল্পনা করেছিলাম আমার ভালোবাসার ছোঁয়া হয়তো কোনোদিন তোমার অন্তর স্পর্শ করবে। অবান্তর, অবাস্তব কল্পনা। আমার এই অযোগ্যতার দায় একজন নিরীহ নিরপরাধ মেয়ের ওপরে পড়বে, আমি সেটা কল্পনা করতে পারিনি। আমারই দোষ। মল্লিকার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই আমার। তাই আজ আমি ঠিক করেছি সবার অন্তরালে চলে যাওয়া উচিত আমার। মনে করো আমি নেই, আমি কোনোদিন ছিলাম না। তুমি ভালো থেকো, সুখে থেকো। এই মুখ আর কোনোদিন দেখতে হবে না তোমায়। অনিন্দ। চিঠি হাতে শ্রীমন্তী নিচতলায় নেমে আসলো। মা শূন্য চোখে বসে রয়েছেন। মায়ের হাতেও একটা চিঠি। অনিন্দ চলে গেল। মা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। শ্রীমন্তী চুপ করে মায়ের কাছে গিয়ে বসলো। তখনই বাড়ির সামনে গাড়ি থামার আওয়াজ। বীরেশ্বর ফিরেছেন। ঘরে ঢুকে বীরেশ্বর দুজনকে দেখে একটু থমকালেন। কি ব্যাপার, তোমরা অমন করে বসে রয়েছো কেন? অনিন্দ কোথায়? বলতে গিয়ে উনি কেঁপে উঠলেন। অনিন্দ? সুনন্দা মেয়ের দিকে তাকিয়ে অনিন্দ চিঠিটা এগিয়ে দিলেন। চিঠিটা পড়ে তিনি স্তব্ধ। অনিন্দ চলে গেছে। আমার যা ভয় ছিল তাই হলো। আর তুমি মল্লিকাকে ওইসব বলেছ? বেশ্যা! ছি ছি, আমি কোন মুখে ক্ষমা চাইব মল্লিকার কাছে? আর অনিন্দ, ও কত বড় আঘাত পেয়েছে তুমি ভাবতে পারো? বীরেশ্বর সুনন্দার দিকে তাকালেন। তাই তো ও কাউকে না বলে এক কাপড়ে চলে গেল বাড়ি ছেড়ে। সুনন্দা বিষ মুখে মেয়ের দিকে তাকালেন। আমি কিছু ভুল বলিনি বাবা। আমি সেদিন নিজের চোখে হাওড়া স্টেশনে দেখেছি মেয়েটাকে অনিন্দর ট্রেনে একই কামরায় উঠতে। আমি গিয়ে হাতে নাতে ধরবো, তার আগে ট্রেন ছেড়ে দিয়েছিল। ওই মেয়েটাই নষ্টের গোড়া। শ্রীমন্তী যুক্তি দেওয়ার চেষ্টা করল। মল্লিকা দৈবক্রমে একই ট্রেনে যাচ্ছে বলে সে বেশ্যা হয়ে গেল? আমার কাছে আরও প্রমাণ আছে বাবা। শ্রীমন্তী ছুটে গিয়ে নিজের ঘর থেকে আগে পাওয়া খামগুলো নিয়ে আসলো। ওই ঘটনা যদি দৈবাত হয় তাহলে এগুলো কি? শ্রীমন্তী খামগুলো বাবার দিকে এগিয়ে দিল। এইগুলো আমি তোমাকে পাঠিয়েছিলাম।
বীরেশ্বর উঠে গিয়ে নিজের ঘর থেকে একটা বড় খাম নিয়ে আসলেন। এইগুলো হচ্ছে ওই ছবির আসল ছবি। শ্রীমন্তী দেখলো সব ছবিতে মল্লিকার সাথে অবিনাশ। ভেবেছিলাম এইগুলো দেখে যদি তোমার মনে নাড়া দেয়, যদি তোমার জ্ঞানোদয় হয়, কিন্তু যার মনই নেই সেখানে কিসের আশা? সব আমারই ভুল। বীরেশ্বর একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তুমি তোমার স্বামীকে চাও না, তাকে পছন্দ করো না, তবে কেন বিয়েতে রাজি হয়েছিলে? আমি কি তোমার মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করতে বাধ্য করেছিলাম? তুমি নির্মমভাবে ওকে দূরে ঠেলে দিয়েছো। বিয়ের পরে প্রথম রাত থেকে অন্য ঘরে থাকছো। তোমার কেন যে ওর প্রতি এত বিতৃষ্ণা আমি বুঝি না। আমি কিছুই জানতাম না, জানা উচিত ছিল। অনিন্দ কখনো কিছু জানতে দেয়নি। সেদিন হঠাৎ জানলাম যখন ওর সাংঘাতিক অসুখ হলো। পলাশ আমায় বলল, অনিন্দ ওখানে থাকলে বলতে দিত না। ও 4 বছর অপেক্ষা করেছে, 40 বছর অপেক্ষা করত। যদি তোমার মন পায়, কি আছে তোমার যে এত ভালোবাসে তোমায়? বীরেশ্বর অবরুদ্ধ কণ্ঠে বললেন, আমার তো ওর মায়াময় মুখ দেখলে মন ভরে যায়। ও যখন মা বলে ডাকে মনে হয় সত্যিও আমার ছেলে। তুই কেড়ে নিলি ওকে আমার থেকে, আমার কাছ থেকে। মা অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, আমার ভুল হয়ে গেছে মা, সব আমার দোষ। আমি ওকে ভালোবাসি বাবা, কিন্তু নিজের অহমিকার জন্য দূরে ঠেলে দিয়েছি। নিজের স্টেটাস, ঐশ্বর্য এই নিয়ে আমি ওকে হেয় করেছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আমি ওকে অনেকবার নিজের কাছে সমর্পণ করতে চেয়েছি, কিন্তু পারিনি। আমি কি আর কখনো ওকে পাবো না বাবা? আমি কি? শ্রীমন্তী ঝড় ছড়িয়ে কেঁদে ফেলল। চলো দেখি, বাবা বললেন। আমিও যাব, সুনন্দা বললেন। 3 জনে একসাথে রওনা হলো। কিন্তু হায়, অনিন্দর বাবার বাড়ি গিয়ে তারা দেখলো ঘর বন্ধ। কাছাকাছি কেউ নেই যে জিজ্ঞাসা করবে। হঠাৎ বীরেশ্বর গাড়ি দাঁড় করালেন। এই যে সেনগুপ্ত বাবু, আপনি জানেন পলাশরা কোথায় গেছে? জানি না, তবে দেখলাম ওরা সবাই দুটো গাড়িতে অনেক মালপত্র নিয়ে চলে যাচ্ছেন, সেনগুপ্ত বাবু বললেন। সেদিন তারা ব্যর্থ হয়ে বাড়ি ফিরেছে। শ্রীমন্তী অনিন্দকে হারিয়েছে, আর বীরেশ্বর হারিয়েছেন তার একমাত্র বাল্য বন্ধুকে। এত বড় দেশে 100 কোটির মানুষের মধ্যে হারিয়ে গেছে শ্রীমন্তীর আপনার থেকে আপনজন। হায়, আমি যদি সময় থাকতে নিজেকে উপলব্ধি করতাম। কেউ কথা বলছে না, কি বলবে? সবাই কথা হারিয়ে ফেলেছে। অনিন্দকে খুঁজে বাহির করার অনেক চেষ্টা বীরেশ্বর করেছিলেন। পুলিশে নিখোঁজ ডায়েরি করেছেন, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন। বীরেশ্বর শ্রীমন্তীকে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পলাশের ডিপার্টমেন্টেও খোঁজ নিয়েছেন। তাদের খাতায় পলাশের আগের ঠিকানা নথিভুক্ত আছে। আগের ফ্ল্যাটে কেউ জানে না পলাশ কোথায় গেছেন। ওরা কি কলকাতা ছেড়ে চলে গেছেন? রান্নার মেয়ে এসে জিজ্ঞাসা করলো, জলখাবার কি বানাবো মা? সুনন্দা একবার স্বামী আর একবার মেয়ের দিকে তাকালো। ইচ্ছে করছে না, কিছু খেতে ইচ্ছে করছে না। তোর মেসোমশাই যদি কিছু খেতে চায়। শ্রীমন্তী ক্লান্ত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। বীরেশ্বর চা করতে বললেন। অনিন্দ চলে গেছে, শ্রীমন্তী বাবার সাথে অফিস যাচ্ছে। এই 4 বছরে মজুমদার ইন্ডাস্ট্রিজের ব্যবসা এমন পর্যায়ে পৌঁছেছে যে বাবা মেয়ে বুঝে উঠতে পারছে না। শ্রীমন্তী এতদিন ব্যবসায় মন দিতে চায়নি। বীরেশ্বর অনেক বছর ধরে মেয়েকে ব্যবসায় টানতে চেয়েছেন, কিন্তু শ্রীমন্তীর ওইসব ভালো লাগে না। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না বাবা। একদিন শ্রীমন্তী হাত তুলে দিয়ে বলল, আমি তো কত বছর ধরে বলেছি মাঝে মাঝে অফিসে এসো, একটু একটু করে হলেও কিছু শিখে নাও, বুঝে নাও। বীরেশ্বর বললেন, কিন্তু ও এত সব কিছু কি করে সামলাতো বাবা? কত ছড়িয়ে গেছে তোমার ব্যবসা। ও সারাক্ষণ ছুটে বেড়াতো, হয়তো আমাকে না পেয়ে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতো। শ্রীমন্তীর 2 চোখ ভরে উঠল। আর তুমি অমন ছেলেকে তাড়িয়ে দিলে? সে কোথায় আছে, কি করছে কিছুই জানি না আমি। এত বছর নিরলসভাবে কাজ করে গেছে, কখনো কিছুই চাইনি। আমি দিতে চেয়েছি, ও নেয়নি। বলে মজুমদার গ্রুপ আপনাদের কাছেই থাক। হয়তো তুমি যেভাবে ওকে দূরে ঠেলে দিয়েছো সেই অভিমানেই নেয়নি। বীরেশ্বর বললেন, হ্যাঁ বাবা, ও এক কাপড়ে চলে গেছে, বিয়ের আংটিটা পর্যন্ত রেখে দিয়ে গেছে। আমি অন্যায় করেছি বাবা, আমি দোষ করেছি। আমি কি আর কোনোদিন ওকে দেখতে পাবো না? শ্রীমন্তী ফুপিয়ে কেঁদে উঠল। একদিন শ্রীমন্তী বৃষ্টিভাবে মল্লিকাকে অপমান করেছিল, যদিও পরদিনই বীরেশ্বর শ্রীমন্তীকে নিয়ে তার বাড়ি গিয়েছিলেন ক্ষমা চাইতে। এখন মল্লিকা শ্রীমন্তীর প্রিয় বান্ধবী। দুজনেই মাঝে মাঝে অনিন্দকে নিয়ে স্মৃতিচারণ করেন। মল্লিকা শ্রীমন্তীকে আশ্বাস দেয়, অনিন্দদা সত্যি সত্যি তোমাকে ভালোবাসে শ্রী, সে তোমাকে ভুলতে পারে না। দেখবে তুমি একদিন ঠিক অনিন্দদাকে ফিরে পাবে। সেদিন শ্রীমন্তী বাবার সাথে তাদের ব্যারাকপুরের ফ্যাক্টরিতে গিয়েছিল। সারাদিন দুজনে সেখানেই কাটিয়েছে। সন্ধ্যায় বাড়ি ফিরেই তারা দেখলো মল্লিকার অবিনাশ বসে রয়েছে। শ্রীমন্তীকে দেখে মল্লিকা ছুটে আসলো।
অনিন্দদাকে খুঁজে পাওয়া গেছে শ্রী, সেই উত্তেজনায় টকবক করছে। কোথায়? বীরেশ্বর আর শ্রীমন্তী একসাথে বলল। আরে আরে তোমরা একটু বসো, ওরা এই খবর জানাতেই তো এসেছে। সুনন্দা বললেন। মল্লিকা অনিন্দর সব খবর জানালো। মল্লিকার এক খুড়তুতো দাদা সম্প্রতি কলকাতা পুলিশে গোয়েন্দা প্রধান হয়ে এসেছেন। তিনি দুদিনের মধ্যে অনিন্দর সব খবর বের করে দিয়েছেন। অনিন্দ এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ায়। আগে সে নরেন্দ্রপুরে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতো। আমি যাব ওর কাছে। শ্রীমন্তী উঠে দাঁড়ালো। এখন যাবি? অনেকটা পথ যেতে হবে, সোনারপুর তো কম দূর নয়। সুনন্দা বললেন। কাল সকালেও তো কাজে চলে যাবে মা। শ্রীমন্তীর আর তর্স হয়েছে না। প্রায় 3 বছর সে স্বামীকে দেখেনি। তবে চল, আমিও যাব তোদের সাথে। বীরেশ্বর সপরিবারে রওনা হলো। সোনারপুরে একটি ছিমছাম ফ্ল্যাট বাড়ির সামনে 3 জনে এসে পৌঁছেছে। শ্রীমন্তী সবার আগে ছুটল। বীরেশ্বর সুনন্দাকে নিয়ে যাচ্ছেন। দরজায় বেল শুনে অনিন্দ এগিয়ে গিয়ে দরজা খুলল। 3 বছর পরে স্বামী স্ত্রী পরস্পরকে দেখছে। দুজনেই স্তব্ধ, দুজনার বাকরোধ হয়েছে। স্ত্রী, অনেক কষ্ট করে অনিন্দর মুখে কথা ফুটল। শ্রীমন্তী কেঁদে ফেলল। না শ্রী, না কেঁদো না। শ্রীমন্তী কান্নায় ভেঙে পড়ল। অনিন্দ স্ত্রীকে বুকে টেনে নিল। দরজায় দাঁড়িয়ে কেন? বৌমাকে ভিতরে নিয়ে এসো। পলাশ আর নবনীতা বেরিয়ে এসেছেন। তখনই বীরেশ্বর সুনন্দাকে নিয়ে এসে পৌঁছলেন। পলাশ বন্ধুর পরিবারকে সাদর অভ্যর্থনা জানালেন। তোমাদের ভাব হয়ে গেছে? বীরেশ্বর হেসে অনিন্দ আর শ্রীমন্তীকে বললেন। হ্যাঁ বিলে, অনেক কথা, অনেক বোঝাপড়া বাকি আছে। চলো আমরা ভিতরের ঘরে গিয়ে বসি। পলাশ বললেন। না না বাবা, আপনারা বসুন। শ্রীমন্তী স্বামীর দিকে তাকিয়ে বলল। আচ্ছা, তোমরা না হয় নিজেদের ঘরে যাও। অনিন্দ শ্রীমন্তীর হাত ধরে নিজের সাথে নিয়ে চলল। শ্রীমন্তী মহাবিষ্টের মতো স্বামীর সাথে চলল। ঘরে গিয়ে শ্রীমন্তী কেঁদে স্বামীর মুখে ঝাঁপিয়ে পড়ল। তুমি খুব নিষ্ঠুর গো। আমি ভুল করেছিলাম, আমি অন্যায় করেছিলাম, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে। তুমি কি করে আমাকে ফেলে দিয়ে চলে গেলে? একেবারে হারিয়ে গেলে আমার জীবন থেকে। আমাকে কাঁদিয়ে তুমি কি আনন্দ পেয়েছো গো? শ্রীমন্তী কাঁদতে কাঁদতে বলল। আমিও ভুল করেছিলাম শ্রী। আমার অমন হুট করে সব কিছু শেষ করে দিয়ে চলে আসাটা ঠিক হয়নি। কিন্তু তুমি নিরপরাধ মল্লিকাকে যে কথাগুলো শুনিয়েছিলে, তাতে আমি ভীষণ আঘাত পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমার অনেক দিন লেগেছিল নিজেকে সামলাতে। আমি কিভাবে কাটিয়েছি এই 2 বছর তুমি জানো না শ্রী। অনিন্দ শ্রীমন্তীর মাথায় হাত বোলাতে বোলাতে বলল। এবার আমি আর তোমাকে ছাড়ছি না। আমি যেতে দেব না তোমাকে। আমি যাবই না, তুমি তাড়িয়ে দিলেও যাব না। শ্রীমন্তী স্বামীর বুকে মুখ লুকিয়ে বলল। তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছ, আমার আর কিছু চাই না। আচ্ছা, আর কান্না নয়, চলো। শ্রীমন্তী স্বামীর হাত ধরে বাইরের ঘরে আসলো। তোমাদের হয়ে গেছে মিটমাট? সুনন্দা সহাস্যে বললেন। হ্যাঁ, আমি আর তোমাদের সাথে যাব না মা, আমি এখানেই থাকবো। শ্রীমন্তী নবনীতাকে জড়িয়ে ধরল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই থাকবে, অবশ্যই থাকবে। নবনীতা পুত্রবধূকে জড়িয়ে ধরলেন। জন অরণ্যের অন্তরালে চাওয়া পাওয়ার মাঝে ভালোবাসা এখনো জেগে রয়েছে। তার স্পর্শ মানুষের অন্তরে লাগতে হয়তো একটু সময় লাগে, কিন্তু মানব দেহের ভিতরে মন আছে, তাই মানুষ ভিন্ন। ভালোবাসার ছোঁয়া তার অন্তরে লাগবেই। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।